ভূগোলের এমন কিছু চ্যাপ্টার রয়েছে, এমন অনেকগুলো অধ্যায় রয়েছে যেখান থেকে তুমি যদি কনসেপ্ট বুঝতে না পারো, কনসেপ্ট যদি ক্লিয়ার না রাখো, তাহলে কিন্তু সেখান থেকে কোনোভাবেই তুমি কিন্তু কোনো দিনই সেখান থেকে নাম্বারটা কিন্তু তুলতে পারবে না, এবং সেখানে যে প্রশ্নটা তোমার কিন্তু ভুল হয়ে যাবে। তো আজকে এমন একটা ভূগোলের চ্যাপ্টার নিয়ে মেনলি আমরা আজকে ডিসকাশন করব। এখান থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য, এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, তার পাশাপাশি যেগুলো কনসেপচুয়াল বিষয়, যে কনসেপ্টগুলো ক্লিয়ার করলে তুমি খুব সহজভাবেই কিন্তু সেটা নির্ণয় করতে পারবে। শুধুমাত্র মুখস্থ নয়, দেখে দেখে ছবি ধরে ধরে, ছবি এঁকে এঁকে আমি তোমাদেরকে কিন্তু এই ক্লাসটা করাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটা কিন্তু দেখবে, খুবই মজাদার করে এই ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত করানো হবে। তাই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, এবং তার পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা খাতা এবং একটা পেন নিয়ে তোমাদেরকে বসে যেতে হবে, এবং আমি যে পয়েন্টগুলো বলবো, আমি যে নোটগুলো বলবো, যেভাবে আমি ছবি এঁকে এঁকে বোঝাবো, সেইভাবে তোমরা কিন্তু যদি না বুঝতে পারো তোমাদের মতো করে কিন্তু কোশ্চেনটা, তার পাশাপাশি কিন্তু উত্তরটা লিখবে। স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু একটা নোট তৈরি করবে, ঠিক আছে? খুব অল্পর মধ্যে কিন্তু এই বিষয়টা, যে এই চ্যাপ্টারের যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, তোমরা থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমি হৈমবাহিক বা হিমবাহিক যে বিষয়টা রয়েছে সেটা থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমি আজকে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি আজকের এই ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজভাবেই আজকে এই ক্লাসটা কিন্তু আমরা করব। তো চলো, আমাদের এই বিষয়টা যেটা আমি আলোচনা করব সেটা আমি লিখে নিয়েছি, যেটা হচ্ছে হিমবাহিক ভূমিরূপ। তাহলে হিমবাহিক ভূমিরূপ লেখার আগে আমরা আমাদের লক্ষ্য বা এইম আমরা লিখে নেব। আমরা জানি প্রত্যেকটা মানুষের কিন্তু কী আছে, লক্ষ্য আছে। এভরি ম্যান হ্যাজ এইম অ্যাম্বিশন ইন লাইফ, এ ম্যান উইদাউট এনি এইম অ্যাম্বিশন ইন লাইফ লাইক স্ট্রিং ওবিডিং টু দ্য স্ট্রিম, তাই না? প্রত্যেক মানুষের একটা করে অ্যাম্বিশন আছে। যদি অ্যাম্বিশন ছাড়া যদি কোনো মানুষ, বা লক্ষ্য ছাড়া যদি, লক্ষ্যভ্রষ্ট যদি মানুষ থাকে, তাহলে সেই মানুষটা কিন্তু দীর্ঘদিন বাঁচতে পারে না। সেটা হচ্ছে নৌকার মতো, ঠিক আছে? নৌকা যখন হাওয়া বইবে চলবে, না হলে চলবে না। তো চলো আজকের এই ভিডিওটাতে আমরা খুব সুন্দরভাবে পয়েন্ট আকারে যে এমসিকিউ কোশ্চেন্সগুলো রয়েছে সেটা খুব সুন্দর করে তো করবই, এবং ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করবো। তার পাশাপাশি পরে কিন্তু আমি এমসিকিউগুলো কীভাবে কী কী এমসিকিউ আসতে পারে প্রথম থেকে শেষ পর্যন্তটা কিন্তু চালিয়ে যাবো এইভাবে গল্পের মতো। চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো দেখো, প্রথমেই আমাদের কিন্তু লক্ষ্য নিয়ে নিতে হবে। আমাদের আজকের এইম হচ্ছে কি, আমি ভিডিও করা কি সহজ, কালিটা লিখলাম পড়ে গেল। তো আমাদের প্রথমেই যেটা হচ্ছে লক্ষ্য, আমাদের এখানকার লক্ষ্য, আজকের লক্ষ্য হচ্ছে 100 নাম্বার, কিন্তু 100%, ঠিক আছে, নাম্বার পাওয়া, নম্বর 100% নম্বর তোলা জিওগ্রাফিতে, এটাই আমাদের লক্ষ্য। আর এই লক্ষ্যের মধ্যে আমাদের লক্ষ্য কি 100%, মানে হচ্ছে যত পার্সেন্টের মধ্যে, 40-এর মধ্যে পরীক্ষা, 35-এর মধ্যে পরীক্ষা, তার মধ্যে কিন্তু আমরা 35 বা 34 পাওয়ার কিন্তু আমরা চেষ্টা করব। তো এই চেষ্টাটাকে সফল করতে এই ক্লাসটা তোমাকে কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ এখান থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। যেহেতু আমি তোমাদের মধুমিতা দিদি, আমি কিন্তু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিয়েছি, আমারও ভূগোল বিষয়টা ছিল, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, ঠিক আছে? তো আলোচনা করি, প্রথমেই আমাদের লক্ষ্য কি সেটা আমরা কিন্তু লিখে নেব। ফার্স্ট পেজে তোমরা আগে তোমাদের লক্ষ্য নিয়ে নেবে। যে যদি তোমার এই লক্ষ্যটা ভালো না লাগে, অবশ্যই তোমার লক্ষ্যটা লিখে নেবে, স্ট্রং একটা লক্ষ্য লিখে নেবে। লিখে নেওয়ার পরে লিখবে হিমবাহিক ভূমিরূপ। তো আমরা হিমবাহিক ব্যাপারটা যদি আমরা জানি, তার আগে এই যে শব্দটা, মানে হিমবাহিক যে শব্দটা, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এলো? হুট করে তো একটা শব্দ এসে যায় না। আমার নাম মধুমিতা, এই মধুমিতা নামটা হুট করে তো আর কেউ বলে ফেলেন, তাই না? আমার মা বাবা প্রথমে রেখেছিল মধুমিতা এর নাম, তার জন্য তো আমাকে অনেকেই মধুমিতা বলে ডাকে। তো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে হিমবাহ যেটা বিষয় রয়েছে। তো হিমবাহ যেটা রয়েছে, তো হিমবাহ বিষয়টা কিন্তু একদমই কিন্তু হঠাৎ করে আসেনি, এটা কোনো শব্দ থেকে এসেছে। তো এই শব্দটা কোথা থেকে এসেছে সেটা আমরা জানবো। তো যেটা একটা ল্যাটিন শব্দ, ঠিক আছে? কি শব্দ? ল্যাটিন শব্দ। ল্যাটিন একটা শব্দ যেটার নাম হচ্ছে গ্লাসিস। কি? গ্লাসিস। এই যে গ্লাসিস শব্দ, ল্যাটিন শব্দ গ্লাসিস, এবং ফরাসি শব্দ কি? ফরাসি শব্দ। ফরাসি শব্দ। তাহলে আমরা ফার্স্ট কি দেখলাম? ল্যাটিন শব্দ গ্লাসিস এবং ফরাসি শব্দ কি? গ্লেজ। গ্লেজ, ঠিক আছে? তো আমরা দেখলাম যে হিমবাহ শব্দটি কোথা থেকে এসেছে, তার প্রথমেই আমরা জানবো যে ল্যাটিন শব্দ গ্লাসিস, ল্যাটিন শব্দ গ্লাসিস, রিভাইজ করো, রিপিট করো। ফরাসি ল্যাটিন শব্দ গ্লাসিস, এবং ল্যাটিন শব্দ কি? গ্লাসিস, এবং ফরাসি শব্দ গ্লেজ শব্দ থেকে মূলত কি করেছে? মূলত হচ্ছে
এই যে হিমবাহ যে ব্যাপারটা রয়েছে, এই হিমবাহ শব্দটি কিন্তু এসেছে। তাহলে হিমবাহ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ, ফরাসি শব্দ যদি আসে তাহলে হচ্ছে ল্যাটিন ফরাসি শব্দ। যদি ফরাসি শব্দটা অপশনে না থাকে তাহলে কি লিখবে? ল্যাটিন শব্দ। 4টা অপশন দেওয়া থাকলো যে কোন শব্দ থেকে এসেছে, ঠিক আছে? তাহলে সেটা হবে ল্যাটিন বা ফরাসি শব্দ। ল্যাটিন শব্দ কি? ল্যাটিন শব্দ হচ্ছে গ্লাসেস এবং ফরাসি শব্দ হচ্ছে গ্লেস শব্দ থেকে। চলে যাই এর পরের পার্টে, যে হিমবাহ বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। হিমবাহ বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে, আমরা আগেই জানি যে হিমবাহ আমরা কাকে বলি? যে চলমান বরফের স্তূপ। এটা হচ্ছে বরফের স্তূপ, ঠিক আছে? একটা বরফের একটা চাদর, একটা বরফের কিন্তু চাকা, ঠিক আছে? বরফের চাকা, ঠিক আছে? এই চলমান বরফ মানে এটা যখন ওপর থেকে নিচের দিকে নেমে আসবে, তো এই স্তূপটাকে বলা হচ্ছে কি? হিমবাহ। তো এটা একটা স্তূপ, কিসের স্তূপ? বরফের স্তূপ। স্তূপ মানে আমরা জানি অনেক বড় স্তূপ বা টিবি, যেটাকে আমরা জানি ঢিবি বা টিবি, টিবি ডিবি ঢিবি। তো স্তূপ বা ঢিবি যেটাকে আমরা বলি, তো সেই ঢিবির মতো কিন্তু কি হচ্ছে? বরফ বা ঠান্ডা, আমরা যেটা বরফ খাই, তো সেই বরফ কি হচ্ছে? জমা হচ্ছে। তো সেই বরফ যখন পর্বত বা পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছে, সেটা হচ্ছে কি? চলমান, মানে চলা শুরু করছে। তো পাহাড় থেকে যখন নিচের দিকে নেমে আসছে, সেটাকে বলা হচ্ছে কি? হিমবাহ। মানে হিমবাহ কথা, মানে হিমবাহ মানে হচ্ছে চলমান বরফের স্তূপকে হিমবাহ বলে। যদি প্রশ্ন আসে হিমবাহ কাকে বলে, চলমান বরফের স্তূপকে কি বলে? হিমবাহ বলে। এটা একটু একটু বোঝার জন্য, ঠিক আছে? যদি হিমবাহ কাকে বলে, এটা হিমবাহ শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এই চ্যাপ্টারটা শুরু করার আগে এই জিনিসগুলো একটু পড়ে যেতে হবে, ঠিক আছে? এরপরে প্রশ্নে আমরা আসি যে হিমবাহ যে সৃষ্টি হচ্ছে, দেখো আমাদের হিমবাহ এবার কিভাবে সৃষ্টি হচ্ছে, কোথা থেকে আসলো, হিমবাহ কি আমরা জানলাম। এবার আমরা জানবো যে হিমবাহ অ্যাকচুয়ালি কোথা থেকে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো হিমবাহ সৃষ্টি সম্পর্কে জানতে গেলে প্রথম যেটা আমাদের জানতে হবে, যে আমাদের যে হিমবাহ সৃষ্টি হচ্ছে, আমাদের হিমবাহ কি হচ্ছে? সৃষ্টি হচ্ছে। তো এটা কিভাবে সৃষ্টি হচ্ছে? তো দেখো আমাদের বাতাসে কি আছে, আমাদের যে বাতাসটা, দেখো আমাদের বাতাসে সবসময় কি আছে? জলীয় বাষ্প রয়েছে। জলীয় বাষ্প কি? জলীয় বাষ্প দেখতে গেলে অনেকটা মেঘ আকৃতি বা মেঘে যে সমস্ত জলীয় বাষ্পগুলি থাকে, ঠিক আছে? জলীয় বাষ্প মানে ঠান্ডা ঠান্ডা বরফের কণা বা ধুলো টুলো সমস্ত মিলিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মেঘ। তো সেই মেঘে কিন্তু জলীয় বাষ্প থাকে, মানে জল কণা থাকে। তো দেখা যাক যখন হচ্ছে আমাদের যে ধরো আকাশে বা বায়ুমণ্ডলে আমরা যদি দেখি, সেখানে যখন মেঘ সৃষ্টি হয়, তো মেঘটা কি হচ্ছে? বৃষ্টিপাত ঘটাচ্ছে, তুষারপাত ঘটাতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে শিলাবৃষ্টি, বিভিন্ন রকমের বৃষ্টি কিন্তু ঘটাতে পারে, গুড়ি গুড়ি বৃষ্টি, ঠিক আছে? ঝমঝমে বৃষ্টি কিন্তু হতে পারে। তো আমাদের বৃষ্টিপাত, তো আমাদের যে জলীয় বাষ্পগুলি রয়েছে, অর্থাৎ আমাদের যে জলীয় বাষ্প তথা মেঘে যে জলীয় বাষ্পগুলি রয়েছে, সেই জলীয় বাষ্পগুলি সমস্তটাই যে বৃষ্টি আকারে পতিত হবে সেটা কিন্তু না। আবার সেটা যে তুষারপাত আকারেও যে পতিত হবে সেটাও কিন্তু না। আমাদের যে মেঘ থেকে যে শুধুমাত্র বৃষ্টিই হবে সেটা কিন্তু কখনোই না। সেখান থেকে যে তুষারপাত হবে, ঠিক আছে? সেখান থেকে কি? তুষারপাত হবে, ঠিক আছে? সেই তুষারপাত যে হবে সেটাও কিন্তু না। তো শুধুমাত্র আমাদের যে জলীয় বাষ্পগুলো রয়েছে, সেই জলীয় বাষ্প থেকে যে শুধুমাত্র বৃষ্টি হবে, আমাদের মেঘ থেকে শুধুমাত্র যে বৃষ্টি হবে সেটা কিন্তু না। আবার সেই মেঘ থেকে আবার যে শুধুমাত্র তুষারপাত হবে সেটাও কিন্তু না। তো এছাড়াও আমাদের যে জলীয় বাষ্পগুলো রয়েছে, সেই জলীয় বাষ্প যে তুষার কণাগুলো রয়েছে, সেই তুষার কণা কিন্তু কয়েকটি পর্যায়ে, মানে তুষার তো পতিত হয়, তুষারপাত রূপে পতিত হয়, কিন্তু সেই তুষার কণাগুলি পরবর্তীকালে কিন্তু হিমবাহের সৃষ্টি করে। তো দেখো আমরা কি জানি যে আমাদের যে মেঘ সৃষ্টি হলো, বৃষ্টি হলো, হয়ে গেল, কিন্তু না, মেঘ যে শুধুমাত্র বৃষ্টিপাত ঘটায় সেটা না। মেঘের যে যখন বৃষ্টিপাত ঘটাচ্ছে বা যখন তুষারপাত ঘটছে, মেঘ বৃষ্টি ঘটাচ্ছে, ঠিক আছে, আবার জলীয় বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু মেনলি ভালোভাবে বোঝার চেষ্টা করো, যখন মেনলি হচ্ছে আমাদের যে তুষারপাত হচ্ছে, সেই তুষারপাত যখন হচ্ছে, তো দেখো প্রত্যেকটা অঞ্চলে কিন্তু তুষারপাত হচ্ছে। যদি এটা পাহাড়ের দিকে হয়, কি পাহাড়ের দিকে যদি তুষারপাত হয়, তাহলে এই তুষারপাতগুলিকে কেন্দ্র করে কয়েকটি পর্যায়ে কিন্তু কি হচ্ছে? হিমবাহের উৎপত্তি হচ্ছে। কিভাবে কয়েকটি পর্যায়ে হিমবাহ উৎপত্তি হচ্ছে সেটা আমরা জানবো, সেখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো প্রায়ই এসে থাকে। তো মেইনলি হচ্ছে এই যে তুষারপাতগুলো রয়েছে, সেই তুষারপাত থেকে কিভাবে কয়েকটি পর্যায়ের মাধ্যমে হচ্ছে একটা হিমবাহ তৈরি হয়। হিমবাহ মানে কি? বরফের স্তূপ কিভাবে তৈরি হচ্ছে। তো শুধুমাত্র তো বৃষ্টিপাত পতিত হচ্ছে না মেঘ থেকে, শুধুমাত্র তুষারপাত পতিত হচ্ছে না, তুষারপাতগুলি আবার কয়েকটি পর্যায়ে কি তৈরি করছে? হিমবাহ তৈরি করছে। তো এই যে হিমবাহ যে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এই হিমবাহ ধরো তুষার কণাগুলি দিয়ে একটা হিমবাহ সৃষ্টি হবে। তো হিমবাহ সৃষ্টি বা বৃদ্ধি প্রবাহকে, এটাকে কি বলা? হৈমবাহিক।
তাহলে এটা একটা কোশ্চেন্স লিখে রাখো যে হিমবাহ বৃদ্ধি, হিমবাহ সৃষ্টি বা বৃদ্ধি। হিমবাহ ধরো সৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে তুষার কণাগুলোকে নিয়ে হিমবাহ সৃষ্টি হচ্ছে। তো হিমবাহ সৃষ্টি হওয়া এছাড়া কি, সেটা হচ্ছে প্রবাহকে। তাহলে হিমবাহ সৃষ্টি এবং বৃদ্ধি প্রবাহকে। ধরো হিমবাহটা এত ছোট ছিল, আবার সেখানে তুষারপাত বেশি হওয়ার কারণে কি হচ্ছে, যত তুষারপাত পড়বে তত তার কি হবে, আয়তন বৃদ্ধি পাবে। তো হিমবাহ কি, হিমবাহ হচ্ছে সৃষ্টি হওয়া অথবা বেড়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে কি হৈমবাহিক, হৈমবাহিক ভূমিরূপ। এটা একটা কোশ্চেন্স। দ্বিতীয় কোশ্চেন্স কি, যে হিমবাহ অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হচ্ছে, এখান থেকে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেই কিন্তু কোশ্চেন্স আসে। প্রথম প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের জলীয় বাষ্পগুলো যখন তুষারপাতে পরিণত হয়ে নিচের দিকে ভূপৃষ্ঠে নামছে, ভূপৃষ্ঠে নামার পর যখন তুষার কণাগুলো একে অপরের সাথে কিন্তু এভাবে নামছে হালকা পেচ তুলোর মতো। কি হালকা পেচ তুলো, তুলোকে আমরা যেরকম দেখি হালকা পেচ তুলো মানে অতটাও কিন্তু সেটা হচ্ছে জমাটবদ্ধ নয়, হালকাভাবে লেগে আছে, তাই না, হালকাভাবে লেগে আছে। তো এগুলোকে কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কিন্তু নেভে। ঠিক আছে, তো হিমবাহ সৃষ্টির প্রথম ধাপ নেভে, নেভে মনে রাখবে নেভে। তো হিমবাহ তুষারপাত যখন পতিত হচ্ছে, দেখলে তো কালি লেগে যাচ্ছে আমার পুরো। কনসেপ্ট অ্যাকচুয়ালি ক্লিয়ার করার চেষ্টা করবে, কারণ এখানে আমরা কনসেপ্ট বুঝতে এসেছি। প্রথমেই আগে কি বুঝবো আমরা, কনসেপ্ট বুঝবো। প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে কনসেপ্টটা খুব স্ট্রং করব, তারপর হচ্ছে এখান থেকে যাতে যেই প্রশ্ন আসুক না কেন খুব সহজভাবে আমরা সলভ করতে পারি। আজকে এই ভিডিওতে মেইনলি আমরা যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা স্ট্রং রাখবো। এখান থেকে আমি মেইনলি হচ্ছে 30 থেকে 35টার মতো কোশ্চেন্স কিন্তু সলভ করাবো, যাতে এখান থেকে তোমাদের স্ট্রং যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটা যাতে স্ট্রং, এবং যেখান থেকে যেই প্রশ্ন আসুক না কেন যাতে তোমরা খুব সহজে এটার অ্যান্সারটা করে আসতে পারো। তো চলো, প্রথম হিমবাহ অ্যাকচুয়ালি কীভাবে সৃষ্টি হচ্ছে। তো হিমবাহ প্রথম অবস্থায় যে তুষার কণাগুলো পড়ছে বা তুষারপাত হচ্ছে, সেই তুষারপাতগুলো কি হচ্ছে, পাহাড় অঞ্চলে পড়ছে। দেখো পাহাড়ি অঞ্চলে আমরা জানি খুবই ঠান্ডা। আমরা এখন শিলিগুড়িতে আছি, সেই শিলিগুড়ি থেকে তুমি যদি দার্জিলিংয়ে যাও, সেখানকার আবহাওয়া বা ওয়েদারটা কিন্তু অনেকাংশই ঠান্ডা, কারণ সেটা পাহাড়ি এলাকা। যত তুমি উঁচু অংশে যাবে, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবে তত কী হবে, উষ্ণতা কমতে থাকবে। আবার যখন এর পরের স্তরটায় যাবে, এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে গেলে উষ্ণতা আবার ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এরকম। তো প্রথম অবস্থায় তুমি যদি তুষার কণাগুলি প্রথম অবস্থায় হিমবাহ কীভাবে সৃষ্টি হয় এটা জানবো। তো তুষার কণাগুলি চলে আসে, যে তুষার কণাগুলি প্রথম যেটা পার্বত্য অঞ্চলে পতিত হয়, যখন তুষার কণাগুলি একের পর ধরো একের পর হচ্ছে একের পর এটা পড়লো, তারপরে এরপরে আরেকটা পড়লো, ঠিক আছে, এরপরে আরেকটা পড়লো। তো একের পর ধীরে ধীরে পড়ার কারণে কি হচ্ছে, তুষার কণাগুলি মেঘ থেকে যখন পড়ছে তখন একের পর এক কিন্তু কি হচ্ছে, জমাটবদ্ধ বা হালকা কিন্তু লেগে আছে, তাই না, হালকা পেচ তুলো যেরকম যে খুব যে শক্ত করে জমে থাকে সেটা কিন্তু নয়, হালকা একেবারে হালকা করে লেগে থাকে। তো সেটাকে বলা হচ্ছে নেভে। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়কে কি বলা হয়। তাহলে এর উত্তরটা কি হবে, নেভে। হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়কে কি বলা হচ্ছে, নেভে। আবার যদি এখান থেকে ঘুরিয়ে যদি প্রশ্নটা আসে যে হালকা পেচ তুলোর মতো তুষার কণাগুলিকে কি বলে, তাহলে সেটা হচ্ছে নেভে। কারণ এই যে পেচ তুলোর মতো, এটা কার সাথে তুলনা করা হয়েছে, পেচ তুলোর সাথে। কারণ এটা যে খুবই জমাটবদ্ধ, খুবই শক্তভাবে একে অপরের সঙ্গে যুক্ত তা কিন্তু নয়, খুব হালকাভাবে কিন্তু পেচ তুলোর মতো একে অপরের সঙ্গে জড়ানো রয়েছে, ঠিক আছে, আটকানো রয়েছে। এটা এই জন্য এটা হচ্ছে পেচ তুলো। তাহলে যদি বলে যে হালকা পেচ তুলোর মতো লেগে থাকা অংশকে কি বলে, তাহলে সেটা হচ্ছে নেভে। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা হচ্ছে যে হিমবাহ যেটা হচ্ছে প্রথমে নেভে সৃষ্টি হচ্ছে, এই নেভে, ঠিক আছে, নেভিটা যখন আসছে সেই নেভিটা আরও যখন শক্ত হয়ে জমাটবদ্ধভাবে বেঁধে যাচ্ছে, এই নেভিটা যখন আরও শক্তভাবে, মানে নেভিটা এমনি কি, নেভিটা এমনি ওলকে হালকাভাবে কি হচ্ছে একে অপরের সাথে জুড়ে আছে, কিন্তু এই নেভিটা যখন আরও শক্তভাবে জমাটবদ্ধ হলো তখন গঠিত হলো কি ফিন। মানে হিমবাহ সৃষ্টির প্রথম পর্যায়ে কি, প্রথম পর্যায়টি মানে 1 নম্বর পর্যায়টার নাম হচ্ছে কি নেভি। 2 নম্বর পর্যায় যেটা হচ্ছে এই যে নেভিগুলো রয়েছে এটা খুব শক্তভাবে একে অপরের সঙ্গে কিন্তু জুড়ে যাচ্ছে, খুব শক্তভাবে একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে, খুব শক্তভাবে একে অপরের সঙ্গে কিন্তু জুড়ে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে কি ফিন। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা আসবে যে হিমবাহ সৃষ্টির দ্বিতীয় পর্যায়টির নাম কি, তাহলে হচ্ছে ফিন। প্রথমে আমাদের কি গঠিত হয়,
মেইনলি হিমবাহ অ্যাকচুয়ালি কীভাবে গঠিত হয়, তো তো প্রথম তুষারপাতগুলো পড়ছে পার্বত্য প্রবাহে, আমার একটা মাথাটা হচ্ছে পাহাড়ে পড়ছে, এবং সেটা কি হচ্ছে একে অপরের সঙ্গে হালকাভাবে জুড়ছে, সেটাকে বলা হচ্ছে কি নেভে। এবার নেভে যখন নেভের যে কণাগুলো রয়েছে সেটা যে আরও শক্তভাবে দৃঢ়ভাবে যদি আটকে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ফিন। মানে হিমবাহ সৃষ্টির দ্বিতীয় পর্যায়টাকে কি বলা হচ্ছে ফিন। এবং যদি বলে নেভের পরবর্তী রূপটির নাম কি, তাহলে এটা হচ্ছে ফিন। নেভের পরবর্তী রূপটির নাম হচ্ছে ফিন। আবার যদি বলে যে নেভে জমাটবদ্ধ হয়ে কি গঠিত হয়, তাহলে হচ্ছে ফিন গঠিত হয়। এরপরে ফিন জমাটবদ্ধ হয়ে কিন্তু কি গঠিত হয়, হিমবাহ গঠিত হয়। অনেকগুলো ফিন ধরো আরও বেশি জমাটবদ্ধ, আরও বেশি দৃঢ় হলো, তাহলে সেটাই কি গঠিত হয়, হিমবাহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে অ্যাকচুয়ালি হিমবাহটা কিভাবে গঠিত হয়। আমরা জানি হিমবাহ মানে বরফের স্তূপ বা বরফের চাই। তো এই বরফের চাইটা কি আকাশ থেকে হুট করে এত বড় একটা বরফ পড়ে যাবে না, হিমবাহটা নিচেই তৈরি হয়, পাহাড়ি অঞ্চলেই তৈরি হয়, উচ্চ অক্ষাংশ অঞ্চলেই তৈরি হয়, কিন্তু সেটা কয়েকটি পর্যায়ে তৈরি হয়। প্রথমেই তুষারপাত পড়ে গেল, সেটা হলো কি নেভের পরবর্তী হলো নেভে আর শক্তভাবে জমাটবদ্ধ হয়ে গেল কি ফিন আরও বেশি জমাটবদ্ধ হয়ে উঠলো কি হিমবাহ। তো ওইভাবেই মেনলি হচ্ছে হিমবাহ সৃষ্টি। এবং এখান থেকে আমি যে নেভে থেকে যে প্রশ্নগুলো বললাম, ফিন থেকে যে প্রশ্নগুলো বললাম, সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে কনসেপ্টটা বুঝেছো কি না, অবশ্যই যদি না বুঝে থাকো অবশ্যই আবার ভিডিওটা পজ করে আবার একটু পিছনে নিয়ে গিয়ে আবার ভিডিওটা দেখো, কনসেপ্টটা স্ট্রং করার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরের আমরা আলোচনায় যাই, যে এটা বাদ গেল। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম যে হিমবাহ শব্দটা কোন শব্দ থেকে এসেছে, হিমবাহ আসলে কি, এই হিমবাহ কিভাবে উৎপত্তি হচ্ছে সেটা আমরা জানলাম। এবং আমরা জানি যে পৃথিবীর যে 100% স্থানের মধ্যে আমরা যদি সমস্ত স্থানকে যদি 100% স্থানে ভাগ করি, তাহলে সেই 100% স্থানের মধ্যে কিন্তু আমাদের 10% স্থান কিন্তু হিমবাহ দ্বারা আবৃত। মানে আমাদের 100% ধরো স্থলভাগ রয়েছে, সেই স্থলভাগের মধ্যে 10% স্থান কিন্তু আমাদের হিমবাহ দ্বারা কিন্তু আবৃত, ঠিক আছে। এবার হিমবাহ সম্পর্কে আমরা আরও কিছু জিনিস জানবো। এখান দেখো এই ছবিটাকেই আমরা আবার এখানে টেনে আনছি, ছবিটাকে নিয়ে আমরা খুব সুন্দর করে এবার বেসিক যে কনসেপ্টটা রয়েছে সেটা আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখো এই ছবিটাকে আমরা এদিকে নিয়ে আসলে কি হবে, দেখো এই যে মেঘটা আছে, এই মেঘ থেকে ক্রমাগত কি তুষারপাত পতিত হচ্ছে, তাই না। এই মেঘ থেকে ক্রমাগত তুষারপাত পতিত হচ্ছে। তো এই তুষারপাত যখন পতিত হচ্ছে তখন কি হচ্ছে, পাহাড়ি যে এলাকা বা অঞ্চলটা রয়েছে, পাহাড়ের যে উঁচু যে অংশটা রয়েছে সেটা কি করছে, একসময় বরফে ঢাকা পড়ে যাচ্ছে। তো দেখো ক্রমাগত যখন পাহাড়ি এলাকায় বা পাহাড়ের তো উঁচু শৃঙ্গ রয়েছে, তো সেই শৃঙ্গে যখন ক্রমাগত কি হচ্ছে, তুষারপাত পড়ার কারণে কি হচ্ছে, সেই শৃঙ্গটা কি হয়ে যাচ্ছে, তুষার কণা দিয়ে ভরে যাচ্ছে, সেটাকে আর কিন্তু দেখা যাচ্ছে না। কারণ কি, তোমার ওপর যদি ক্রমাগত যদি কোনো ধরো বই রাখা হয়, তুমি এইভাবে বসে আছো, তোমার ওপর কেউ অনেকগুলো বই রাখলো, তাহলে তোমাকে কি দেখা যাবে, তুমি কি দ্বারা আবৃত হবে, তাহলে তুমি বই দ্বারা আবৃত হবে। কিন্তু পাহাড়ের ওপরে কি পড়ছে, তুষার পড়ছে, তুষারপাত ক্রমাগত পড়ার কারণে সেটা তুষারের দ্বারা ঢাকা পড়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি, মানে তুষারপাত বা বরফ দিয়ে ঢেকে গেলে সেটাকে কি বলা হচ্ছে, হিম মুকুট। মানে হিমবাহ দ্বারা আবৃত হলে তাকে বলা হচ্ছে হিম মুকুট। তাহলে এই হিমমুকুট মানে হচ্ছে যে যদি তুষারপাত দ্বারা যদি পর্বতশৃঙ্গটা আবৃত হয়। কনসেপ্টটা একটু স্ট্রং করার চেষ্টা করবে, বারংবার বলছি, বোঝার চেষ্টা করবে, না হলে কিন্তু এই কোশ্চেন্সগুলো কোনোভাবেই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো দেখো পাহাড়ি যে শৃঙ্গ বা পর্বতের যে শৃঙ্গটা রয়েছে, সেই শৃঙ্গটা হচ্ছে তুষারপাত বা হচ্ছে হিমবাহ দ্বারা আবৃত হলে সেটাকে কি বলা হচ্ছে, হিম মুকুট। তাহলে পাহাড়ের যে শৃঙ্গটা রয়েছে সেটা হচ্ছে হিমবাহ দ্বারা আবৃত হলে, মানে হিমবাহ দ্বারা ঢাকা পড়ে গেলে সেটাকে কি বলা হচ্ছে, হিম মুকুট। আর যদি সেটা হিমবাহ দ্বারা ধরো ঢাকা না পড়ে যায়, ঠিক আছে, হিমবাহ আমরা তো বললাম যে যদি এটা অ্যাকচুয়ালি ঢাকা পড়ে যায়, হিমবাহটা মানে পর্বতটা রয়েছে, সেই পর্বতটা যখন মেনলি হচ্ছে হিমবাহ দ্বারা ঢাকা পড়ে যাবে সেটাকে আমরা বলছি হিমমুকুট। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমরা যদি অন্য পাহাড়ি এলাকায় যাই, মানে ধরো আমরা অন্য পাহাড়ে গেলাম, খুব ঠিক আছে, খুব নর্মাল পাহাড়ের দিকে গেলাম, সেখানে কিন্তু এরকম দেখা যায় না, তাই না। তো প্রত্যেকটা পাহাড়ে কিন্তু একই রকমের যে প্রত্যেকটা শৃঙ্গে যে তুষারপাত পড়ে আছে, ঢাকা পড়ে আছে, সেটা কিন্তু নয়, ঠিক আছে।
সেটা তুমি যদি আন্টার্কটিকা বা গ্রিনল্যান্ডে যাও, সেরকম ভূমিরূপ কিন্তু তুমি খুব সহজেই দেখতে পাবে, যেখানে কিনা পর্বতশৃঙ্গের ওপরে কিন্তু হিমবাহ ঢাকা পড়ে আছে। কিন্তু তুমি যদি অন্য কোথাও যাও, কোনো ধরো কোনো দার্জিলিংয়ে যে আছে, বা অন্য কোথাও যদি পাহাড় দেখতে যাও, ঠিক আছে, খুব তোমার আঞ্চলিক কোনো আশেপাশের জায়গায়, ঠিক আছে, তাহলে দেখতে পাবে সেখানে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সেই পর্বতে কি থাকছে না, যে বরফ মুক্ত সেই পর্বতে কিন্তু কোনো রকম বরফ থাকছে না। তুমি যদি গ্রিনল্যান্ডে যাও, বা তুমি যদি আন্টার্কটিকায় যাও, আন্টার্কটিকা মহাদেশে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বরফ থাকে। তো বরফ থাকার কারণে কি হবে, সেটা পাহাড়ের যে উঁচু অংশ, শৃঙ্গটা যে রয়েছে, সেখানে বরফ দ্বারা ঢাকা থাকবে, যেটাকে বলা হচ্ছে হিমমুকুট। কিন্তু তুমি যদি নর্মাল পাহাড়ের দিকে যাও, তাহলে সেখানকার পাহাড়ের যে মাথাটা, সেটা কিন্তু বরফ মুক্ত থাকবে, মানে সেখানে কিন্তু বরফ দ্বারা ঢাকা থাকবে না, ঠিক আছে, বরফ থাকবে না, বরফ মুক্ত থাকবে। তো বরফ মুক্ত পাহাড়কে কি বলা হয়? প্রথমেই তো আমরা দেখলাম যে বরফযুক্ত যে পাহাড়টা রয়েছে, ঠিক আছে, বরফযুক্ত যে পাহাড়টা রয়েছে, সেটাকে আমরা খুব সহজেই হিমমুকুট বলছি। হিমমুকুট মানে সে মুকুট পরে আছে। কিন্তু যেখানে হচ্ছে যে পাহাড়টা মুকুট পরে নেই, ঠিক আছে, যে পাহাড়টা হচ্ছে বরফ মুক্ত, সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে কি নুনাটক। নুনাটক। তাহলে এখান থেকে একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে বরফযুক্ত পাহাড়কে কি বলে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে কি না, বরফ মুক্ত পাহাড়কে কি বলে। প্রথমেরটা বরফযুক্ত পাহাড়কে কি বলে, দ্বিতীয়টা হচ্ছে বরফ মুক্ত পাহাড়কে বা শৃঙ্গকে কি বলে। তাহলে সেটা হচ্ছে নুনাটক। এই যে নুনাটক, আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে নুনাটক একটি এক্সিমো শব্দ। কি এক্সিমো শব্দ? এক্সিমো শব্দ। এই যে এক্সিমো শব্দটা রয়েছে, মানে নুনাটক কি একটা এক্সিমো শব্দ। এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এক্সিমো শব্দ নুনাটক, এই এক্সিমো শব্দ নুনাটক শব্দের অর্থ কি? বরফ মুক্ত ভূমি। কি বরফ মুক্ত ভূমি, মানে নুনাটক শব্দের অর্থ কি? বরফ মুক্ত ভূমি। তাহলে নুনাটক শব্দের অর্থ কি? বরফ মুক্ত ভূমি। বরফ মুক্ত ভূমি। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে পাহাড়ের মধ্যে অ্যাকচুয়ালি বরফ দ্বারা ঢাকা থাকবে, সেটা হচ্ছে সেই হিমমুকুট পড়ে আছে। কিন্তু যে পাহাড়ে বরফ মুক্ত, কোনো বরফ নেই, সেটাকে আমরা বলবো নুনাটক। কিন্তু এই যে নুনাটক শব্দটা রয়েছে, এটা মূলত একটা কি শব্দ? এটা মেনলি হচ্ছে একটা এক্সিমো শব্দ। এই যে এক্সিমো শব্দ নুনাটক, এই এক্সিমো শব্দ নুনাটক শব্দটার অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে বরফ মুক্ত ভূমি, মানে বরফ নেই, এটাকে বলা হচ্ছে কি নুনাটক। তাহলে এখান থেকেই এই পর্যন্ত যে কোশ্চেন্সগুলো বললাম, সেই কোশ্চেন্সগুলো কিন্তু এইচএস থার্ড সেমিস্টারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এরপরের কোশ্চেন্স হচ্ছে যে দেখলাম যে হিমমুকুট একটা কি আছে, সে হচ্ছে বরফের চাদর ঘিরে আছে, কোথায়? পর্বত শৃঙ্গে। কিন্তু শুধুমাত্র যে পর্বতের উপরের শৃঙ্গে বা উপরের যে ইয়েটা রয়েছে, উপরের চাদর নেয় যে শুধুমাত্র আছে, মানে পাহাড়ের পর্বতের শৃঙ্গ যেটা রয়েছে, সেটার মধ্যেই যে শুধুমাত্র তুষারকণা বা বরফ পড়ে বা হিমবাহ পড়ে আছে, পতিত হয়ে আছে, সেটা কিন্তু নয়। হিমবাহের তলদেশে, কি এই যে পাহাড়ের তলদেশে দেখবে হিমবাহ কিন্তু সেখানেও আছে। এবার দেখলাম যে এখানে যে হিমমুকুটটা রয়েছে, মানে কি পাহাড় পর্বত শৃঙ্গের ওপর কি আছে? হিমবাহ পড়ে আছে, মানে সেটা হিমবাহ দ্বারা আবৃত হচ্ছে। কিন্তু এই যে শুধুমাত্র এই অঞ্চলটাই, মানে উপরের জায়গাটাই যে শুধুমাত্র হিমবাহ জায়গাটা আবৃত হচ্ছে, সেটা কিন্তু নয়। এই যে হিমবাহ, মানে হিমমুকুটের যে কেন্দ্রীয় অংশটা রয়েছে, মানে কেন্দ্র মানে ভেতরের যে অংশটা রয়েছে, কেন্দ্রীয় অংশ, সেই কেন্দ্রীয় অংশের একটা বরফ স্তূপ রয়েছে। সেখানেও কিন্তু একটা স্তূপের ন্যায় বা পাহাড়ের ন্যায় কিন্তু বরফ জমা হয়েছে, যেটাকে কি বলা হচ্ছে? যেটাকে বলা হচ্ছে আইস ডোম। আইস ডোম, যেটাকে বলা হচ্ছে আইস ডোম। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হিমমুকুটের কেন্দ্রীয় অংশের বরফ স্তূপকে কি বলে? সেটা হচ্ছে আইস ডোম। আইস ডোম, সেটাকে বলা হচ্ছে আইস ডোম। এবং যদি বলে বরফযুক্ত ভূমিকে বা বরফযুক্ত শৃঙ্গকে কি বলে, সেটাকে কি বলে? বরফযুক্ত হিমমুকুট বলে। আর যেটা হচ্ছে যেখানের যে বরফ হিমমুকুটের কেন্দ্রীয় যে বরফ স্তূপকে কি বলে, সেটা হচ্ছে আইস ডোম। তাহলে এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো, এগুলো কিন্তু আমরা আলোচনা করলাম।
এখান থেকে মেইনলি যে কোশ্চেন্সগুলো এখন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কি কি হিমবাহের কয়েকটা নাম, যেটা আমি তোমাদেরকে কিন্তু বলবো এখনই, যে হিমবাহের নামগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এইচএস এক্সামের জন্য, ঠিক আছে। তো ওই হিমবাহের নামগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদের কিন্তু যেটা মনে রাখার সুবিধার্থে আমি কিন্তু তোমাদের ম্যাপ আকারে প্রত্যেকটা অ্যাকচুয়ালি হিমবাহ কোথায় আছে সেটা কিন্তু আমি তোমাদেরকে ম্যাপ এঁকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরাও একটা কী করো, একটা ম্যাপ আঁকো, মহাদেশগুলোর ম্যাপ আঁকো, এবং সেখান থেকে কোথায় কোথায় ইয়েগুলো রয়েছে মেনলি হিমবাহগুলো সেটা আমি তোমাদেরকে কিন্তু বলে দেবো, ঠিক আছে। তো চলো এরপরে আমরা দেখিনি কোথায় কোথায় হিমবাহ অ্যাকচুয়ালি রয়েছে, তাই না। এই হিমবাহ মানে বরফের স্তূপ, সেই বরফের স্তূপগুলো অ্যাকচুয়ালি কোথায় কোথায় রয়েছে সেটা আমরা এখন জানবো, এবং সবথেকে বৃহত্তম, ক্ষুদ্রতম, দ্রুততম, ধীরতম হিমবাহগুলোর নাম কি সেটা আমরা এখন জানবো। দুটো ইম্পর্টেন্ট অনেকগুলো হিমবাহ রয়েছে, আলোচনা করব। প্রথম যে প্রত্যেকটা হিমবাহের নাম কোথায় অবস্থিত অবশ্যই জেনে নেবে, ঠিক আছে। তো প্রথম যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ভারতে তথা বিশ্বের বৃহত্তম হিমবাহ, ঠিক আছে। হিমবাহটির নাম হচ্ছে হুবার্ট। তাহলে কি হুবার্ট হচ্ছে ভারত তথা বিশ্বের বৃহত্তম হিমবাহটির নাম কি হুবার্ট। রিপিট করার চেষ্টা করবেন। এরপরে যেটা রয়েছে যে ভারতে যে রয়েছে সেই ভারতে একটা হিমবাহ রয়েছে, সেই হিমবাহটার নাম হচ্ছে কি সিয়াচেন। কি সিয়াচেন। ভারত তথা বিশ্বের ভারতের বৃহত্তম হিমবাহটির নাম হচ্ছে সিয়াচেন। এই সিয়াচেন যে হিমবাহটা রয়েছে সেটা মূলত হচ্ছে ভারতে অবস্থিত এবং ভারত ও পাকিস্তান সীমান্তে অবস্থিত। এই যে ভারত রয়েছে তারপরে রয়েছে কি পাকিস্তান, তো এই পাকিস্তান এবং ভারত সীমান্তে যদি এই প্রশ্নটা ঘুরিয়ে আসে যে ভারত ও পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি হিমবাহের নাম লেখো, অনেকগুলো ধরো অপশন দেওয়া আছে, জ্যাকবস ভ্যান, মেজার্ভ, ঠিক আছে, আন্টার্কটিকার স্কেলটন, এই সমস্ত হিমবাহের নামগুলো দেওয়া আছে, তার মধ্যে একটা দিলে হচ্ছে সিয়াচেন। তাহলে উত্তরটা কি হবে সিয়াচেন, কারণ এটা মূলত ভারত এবং পাকিস্তান যে সীমানাটা রয়েছে সেই সীমানার মধ্যেই কিন্তু অবস্থিত। এর পরের কোশ্চেনে যাই যে সিয়াচেন যে হিমবাহ সেটা হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ এবং সেটা মূলত ভারত এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত। এর আরেকটা আমি বললাম যে বিশ্বের বৃহত্তম হিমবাহটির নাম কি, এটা একটু আগে বললাম, এটা এখনই কমেন্টে জানাও, ঠিক আছে। পরে যেটা ইম্পর্টেন্ট দুটো হিমবাহ রয়েছে সেটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট, সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারত তথা পৃথিবীর দ্রুততম হিমবাহটির নাম কি, সেটা হচ্ছে গ্রিনল্যান্ডের জ্যাকবস ভ্যান। ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু রিপিট করার চেষ্টা করবে। তাহলে কি ভারতের তথা ভারতের নয় পৃথিবীর, তো পৃথিবীর সবথেকে দ্রুতগামী হিমবাহটির নাম কি জ্যাকবস ভ্যান। কি জ্যাকবস ভ্যান। কি জ্যাকবস ভ্যান হলো পৃথিবীর দ্রুততম হিমবাহ। এটা রয়েছে গ্রিনল্যান্ডে। এই যে গ্রিনল্যান্ডে রয়েছে, এই গ্রিনল্যান্ডের এই দিকে রয়েছে কিন্তু উত্তর আমেরিকা, তারপরে রয়েছে দক্ষিণ আমেরিকা। এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পরবর্তী রয়েছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডের মধ্যে কিন্তু দ্রুততম হিমবাহটা রয়েছে যেটার নাম হচ্ছে কি জ্যাকবস ভ্যান। জ্যাকবস ভ্যান। তো জ্যাকবস ভ্যান হচ্ছে দ্রুততম। তো গ্রিনল্যান্ডের যেটা রয়েছে যে আন্টার্কটিকা যে পৃথিবীর দ্রুততম হিমবাহটির নাম কি, তাহলে গ্রিনল্যান্ডের জ্যাকবস ভ্যান হচ্ছে পৃথিবীর দ্রুততম হিমবাহ। এরপরে যেটা কোশ্চেন্স রয়েছে যে সব থেকে ধীরগামী হিমবাহ, মানে যেই হিমবাহটা ধীরগামী মানে উপর থেকে ধীরে নিচে পতিত হয় সেটা কি ধীরগামী, আর সব থেকে দ্রুতগামী হিমবাহ মানে যেটা সৃষ্টি হচ্ছে এবং হঠাৎ করে খুব তাড়াতাড়ি করে সেটা নিচের দিকে নেমে আসছে, তো সেটা কি দ্রুতগামী হিমবাহ। আবার যেটা রয়েছে সেটা হচ্ছে ধীরগামী হিমবাহ, মানে ধীরে ধীরে ওপর থেকে নিচের দিকে নামছে, আলসিয়া যাকে বলা হচ্ছে। তো সেটার নাম কি, সেটা হচ্ছে এটা কি আন্টার্কটিকা। তো আন্টার্কটিকার মেজার্ভ হচ্ছে ধীরতম হিমবাহ। তাহলে দ্রুততম দেখলাম, এটা হচ্ছে ধীরতম হিমবাহ আমরা দেখব। তাহলে ধীরতম হিমবাহটির নাম কি পৃথিবীর, সেটা হচ্ছে আন্টার্কটিকার মেজার্ভ। আন্টার্কটিকার মেজার্ভ হচ্ছে, তাহলে
পৃথিবীর যদি প্রশ্ন আসে যে পৃথিবীর ধীরতম হিমবাহটির নাম কি, আন্টার্কটিকার মেজার্ভ হচ্ছে পৃথিবীর ধীরতম হিমবাহ, যেটা মূলত ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, এটা হচ্ছে ধীরতম হিমবাহ। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটি হিমবাহ রয়েছে সেটা নিয়ে মূলত আমি আলোচনা করেছি। এই হিমবাহের নামগুলো প্রত্যেকটাই কিন্তু মনে রাখার চেষ্টা করবে, রিভিশন বারংবার করার চেষ্টা করবে। এরপরে আমরা দেখলাম যে হিমবাহ, কিন্তু একজন বিজ্ঞানী রয়েছেন, একজন ভূবিজ্ঞানী রয়েছেন, তিনি মূলত এই যে হিমবাহটা যে রয়েছে, আমরা জানি হিমবাহ মানে বরফের স্তূপ, এই বরফের স্তূপকেই তিনি আবার কয়টি ভাগে ভাগ করেছেন, মূলত 3টি ভাগে কিন্তু ভাগ করেছেন। তার নাম হচ্ছে হান্স উইলহেমসেন। তো হান্স উইলহেমসেন মূলত হচ্ছে হিমবাহকে 3টি ভাগে ভাগ করেছেন। কি কি? হান্স উইলহেমসেন, হান্স উইলহেমসেন হিমবাহকে কটি ভাগে ভাগ করেছেন? মেনলি 3টে ভাগে ভাগ করেছেন। সেই 3টে ভাগ নিয়ে আলোচনা করব। এটা মুছে দিই। উইলহেমসেন যে ভূবিজ্ঞানীটা রয়েছে তিনি মূলত কি করেছেন, হিমবাহকে 3টে ভাগে ভাগ করেছেন। প্রথম যেটা ভাগে ভাগ করেছেন সেটা হচ্ছে, দেখো আমরা জানি পাহাড়ে কি হচ্ছে, মূলত এই হিমবাহটা সৃষ্টি হচ্ছে। তো দেখো অবস্থান অনুসারে এই যে বরফের হিমবাহটাকে ভাগ করেছেন কি অনুযায়ী, নির্দিষ্ট তো একটা ভাগ অনুযায়ী ভাগ করবেন। এটা কি এদিকে জায়গা আছে বলে এটাকে হাত নাম দেওয়া হয়েছিল, তারপরে এটা উপরের দিকে আছে তার জন্য এটা কি মাথা নাম দেওয়া হয়েছিল, তাই না? তো নাম দেওয়ার একটা মেনলি হচ্ছে একটা কারণ থাকে বা অবস্থান থাকে। অবস্থান উপরের দিকে আছে তাই জন্য এটা কি মাথা, তাই না? নিচের দিকে আছে ওটা পা। তো এই জন্য হিমবাহর অবস্থান অনুসারে আমরা দেখলাম যে 3টে ভাগে ভাগ করেছেন, কিন্তু কিসের হিসেবে ভাগ করেছেন সেটা হচ্ছে অবস্থান অনুযায়ী, মানে অবস্থানের ওপর ভিত্তি করে মেনলি হচ্ছে হিমবাহকে 3টে ভাগে ভাগ করেছেন। তো দেখো কোথায় কোথায় হিমবাহটা অবস্থান করছে তোমরাই বলো। 3 জায়গায় মূলত যেহেতু অবস্থান করছে, তো 3টি জায়গা কোথায় কোথায় অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করো। ভাবলে বললে তো, এবার চলো শুরু করি। তো প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে পাহাড়ে এক জায়গায় থাকছে, একবার মাঝখানে থাকছে, ঠিক আছে, আরেকবার কোথায় থাকছে, একেবারে নিচে বা মহাদেশে থাকছে না। চলো এবার বলি। তো প্রথমেই হচ্ছে একটা পাহাড়ে থাকছে, এটা একটা নিচে থাকছে, আবার একটা নিচে থাকছে, সেটা হচ্ছে মহাদেশে থাকছে, তাই না? মানে ভালো করে ছবিটা আঁকার চেষ্টা করি। যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পাহাড়ে থাকছে, তারপরে তো দেখো প্রথমে পাহাড়ে থাকছে, তারপরে এখানে থাকছে, তারপরে আবার এখানে থাকছে। তো হিমবাহ মূলত 3টি জায়গায় থাকছে। এই 3 জায়গায় অবস্থানের কারণে মূলত হিমবাহকে 3টে ভাগে ভাগ করা হয়েছিল। প্রথমে পাহাড়ে যেটা থাকছে সেটার নাম দেওয়া হয়েছিল পার্বত্য তথা উপত্যকা হিমবাহ। পার্বত্য এবং উপত্যকা হিমবাহ। তাহলে যেই হিমবাহটা যখন পাহাড়ে অবস্থিত হচ্ছে সেই হিমবাহটার নাম কি দেওয়া হচ্ছে? পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। নাম কি? পার্বত্য হিমবাহ, বা কি, বা হচ্ছে উপত্যকা হিমবাহ, তো প্রথমেই হচ্ছে নাম কি? পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। এর পরের যেটা নাম রয়েছে সেটা কি? পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে কি নিচে মানে কি? পাদদেশীয় অঞ্চল, ঠিক আছে, মানে নিচে মানে পাহাড়ের নিচে, মানে কি পাদদেশীয় অঞ্চলে, পাহাড়ের নিচে হলে সেটা পাদদেশীয় অঞ্চল। তো প্রথমেই উপরে রয়েছে মানে সেটা কি? পার্বত্য হিমবাহ, পাহাড়ের উপরে রয়েছে তার জন্য এটা কি? পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। তারপরে নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ, এটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ, তাহলে এটার নাম কি? পাদদেশীয় হিমবাহ। তারপরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, তাহলে দেখো খুব ভালোভাবে জিনিসটাকে সহজ করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো প্রথমেই মানে বরফের বা হিমবাহের অবস্থান অনুযায়ী হিমবাহকে হান্স উইলহেমসেন তিনি 3টে ভাগে ভাগ করলেন। প্রথমে পাহাড়ে রয়েছে সেটা হচ্ছে কি? পার্বত্য বা উপত্যকা হিমবাহ, যেটা নিচে রয়েছে পাদদেশীয় হিমবাহ, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। এবার আমরা আলোচনা করব যে পার্বত্য হিমবাহ যেটা হচ্ছে মানে পাহাড়ে যখন হিমবাহটা আছে তখন সে কি কি করছে না করছে, সেখানে থাকা অবস্থায় তার কি ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে সেটা নিয়ে।
তো পার্বত্য উপত্যকা হিমবাহ হচ্ছে 1, 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তো মেইনলি হচ্ছে পার্বত্য হিমবাহ বা উপত্যকা যে হিমবাহটা রয়েছে, পার্বত্য হিমবাহ এবং উপত্যকা হিমবাহ, তো সেই পার্বত্য এবং উপত্যকা হিমবাহ যেটা রয়েছে সেই হিমবাহের দুটো মেইনলি উদাহরণ রয়েছে। মানে পাহাড়ে দুটো এমন হিমবাহ ছিল যাদের মেইনলি হচ্ছে তাদের নাম দেওয়া হয়েছে, তাদের উদাহরণ রয়েছে, যে তার সেই উদাহরণগুলোকে এখানে নিয়ে আসা হয়েছিল। তো পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহের কয়েকটা উদাহরণ যদি দেখি, লিখে নেবে। কোশ্চেনটা লেখো যে পার্বত্য বা উপত্যকা হিমবাহের দুটো উদাহরণ হলো আলাস্কার হুবার্ট এবং কারাকোরাম পর্বতের সিয়াচেন। আলাস্কার হুবার্ট এবং কারাকোরাম পর্বতের সিয়াচেন হচ্ছে উপত্যকা বা পার্বত্য হিমবাহের উদাহরণ। এটা 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার যেটা কোশ্চেন হচ্ছে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ থেকে, সেটা হচ্ছে যে পার্বত্য অঞ্চলে কি পাহাড়ি অঞ্চলে, তো সেই পাহাড়ি অঞ্চলে যখন বরফটা থাকছে সেখান থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, একটা পাহাড়কে বেয়ে যখন একটা বরফ যখন নিচের দিকে নামছে, দেখো একটা বরফ বা একটা বরফের স্তূপ যখন সৃষ্টি হলো, সেই বরফের স্তূপটা কী করবে, ক্রমাগত নিচের দিকে নেমে আসার চেষ্টা করবে। তো যখন এই পার্বত্য বা উপত্যকা হিমবাহটা নিচের দিকে নেমে আসার চেষ্টা করছে, সেটা কাকে ঘিরে, একটা রাস্তা বেয়ে, সেটা হচ্ছে পাহাড়কে ঘিসে। যেহেতু সে পাহাড়ে সৃষ্টি হচ্ছে, তাই আমার মাথা বেয়ে সে কী করবে, নিচের দিকে নামবে। তো পাহাড়ি সৃষ্টি হচ্ছে, তো পাহাড়ের নিচের দিকে সে নেমে আসবে। তো যখন কি হচ্ছে, পাহাড় বেয়ে নিচের দিকে হিমবাহটা নেমে আসবে, তখন পাহাড় এবং এর মধ্যে একটা ফাটল সৃষ্টি হচ্ছে। দেখো, তো মেইনলি হচ্ছে যখন হচ্ছে এই যে হিমবাহটা রয়েছে, এই হিমবাহটা যখন হচ্ছে মেইনলি হচ্ছে পাহাড়কে ঘেঁষে, দেখো এই হিমবাহটা মেইনলি যখন পাহাড়কে এইভাবে ঘেঁষে যখন নিচের দিকে নেমে আসছে, তখন কি হচ্ছে, পাহাড় এবং হচ্ছে এই যে হিমবাহের মধ্যে একটা কি হচ্ছে, ঘর্ষণ হচ্ছে। তো ঘর্ষণ হওয়ার ফলে মাঝখানের যে গরম হচ্ছে, ঘর্ষণ মানে কি, সেখানে তাপ উৎপন্ন হচ্ছে, এবং তাপ উৎপন্ন মানে কি, সেখানকার উষ্ণতা বেড়ে যাবে। উষ্ণতা যখন বেড়ে যাবে, তখন হিমবাহটা কি হয়ে যাবে, গলে যাবে। ফলে হিমবাহ এবং পর্বতগাত্রের মধ্যে একটা ফাটলের সৃষ্টি হচ্ছে, একটা ফাঁকের সৃষ্টি হচ্ছে। সেটাকে বলা হচ্ছে কি, র্যান্ডক্লাফ। কি, র্যান্ডক্লাফ। ঠিক আছে। দেখা গেল যখন পাহাড়কে ঘর্ষণ করে বা পাহাড় বেয়ে যখন হিমবাহটা নিচের দিকে নেমে আসছে, ফলে পাহাড় বা পর্বত এবং হিমবাহের মধ্যে একটা ঘর্ষণ শুরু হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, হিমবাহটা গলে যাচ্ছে, যার কারণে পর্বত এবং হিমবাহের মধ্যে একটা ফাটল সৃষ্টি হচ্ছে। সেটাকে বলা হচ্ছে কি, র্যান্ডক্লাফ। এখান থেকে যে র্যান্ডক্লাফ যে প্রশ্নটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এখান থেকে যে কোশ্চেনটা কীভাবে আসতে পারে, কীভাবে অ্যাকচুয়ালি প্রশ্নটা আসতে পারে, সেটা হচ্ছে হিমবাহ এবং পর্বতগাত্রের মধ্যে মাঝের ফাটলকে কী বলে, বা হিমবাহ এবং পর্বতগাত্রের মধ্যে ফাটল সৃষ্টি হলে সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে র্যান্ডক্লাফ। এরপরে শুধুমাত্র যে হিমবাহ বা পর্বতগাত্রের মধ্যেই যে শুধুমাত্র ফাটল সৃষ্টি হয় সেটা কিন্তু নয়। দেখো, এটা যে আছে, এই যে হিমবাহটা যে নিচের দিকে বেয়ে আসছে, এটা হচ্ছে কি নিউ হিমবাহ, নিউ। তো এটা কি নতুন, আর যেটা রয়েছে এটা হচ্ছে অতীত, পাস্ট। তো দেখো, আমরা জানি যে পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হয়। তো তুষারপাত যখন হয়, সেখানে কিন্তু তুষারপাতগুলো কি হয়, সবগুলো মিলেই যে অ্যাকচুয়ালি বরফ হিমবাহ গঠিত হবে তা কিন্তু নয়। যখন একসাথে জোড়া লেগে যাবে তখন হিমবাহ তৈরি হবে। তো কিছু কিছু প্রাচীন যেটা হিমবাহ থাকে কিন্তু পাহাড়ের ওপর, বা তুষারপাত আকারে কিছু কিছু প্রাচীন হিমবাহ বা বরফের টুকরো কিন্তু পাহাড়ের ওপর, মানে পাহাড়ের মাথার ওপর কিন্তু, বা পর্বতশৃঙ্গের ওপর থাকে। তো সেটা যেহেতু থাকে, এবং তার পাশাপাশি পাস্টের যে হিমবাহটা রয়েছে, মানে প্রাচীন হিমবাহ এবং নবীন হিমবাহ, মানে তাহলে এই প্রাচীন হিমবাহটা এখানে রয়েছে। এই প্রাচীন হিমবাহকে বেয়ে যখন নতুন হিমবাহ, মানে প্রাচীন হিমবাহটা এখানে পাহাড়ের মধ্যে আছে, এই হিমবাহটার ওপর দিয়ে যখন একটা নতুন হিমবাহ নিচের দিকে ধীরে ধীরে নেমে আসছে, ফলে প্রাচীন হিমবাহ এবং নবীন হিমবাহের মধ্যে একটা কি হচ্ছে, ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, মানে ঘষা হচ্ছে, মানে ঘর্ষণ শুরু হচ্ছে। তো ঘর্ষণ যখন হচ্ছে, তখন এখানেও কি হচ্ছে, একটা অবভিয়াসলি এখানে কি হচ্ছে, গরম বা তাপ উৎপন্ন হচ্ছে। তো উষ্ণতা হঠাৎ বেড়ে যাওয়ার কারণে সেখানকার কি হচ্ছে, সেখানে একটা ফাঁকের সৃষ্টি হচ্ছে। সেটাকে বলা হচ্ছে কি, সেখানকার যে ফাঁকটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কিন্তু বাকসুন্ড। কি, বাকসুন্ড বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে বাকসুন্ড।
তাহলে যে এখান থেকে তাহলে ওটা কিন্তু আলাদা, র্যান্ডক্লাফটা কিন্তু আলাদা, সেটা মূলত কিন্তু কোনো ইয়ের কথা বলেনি, সেখানে শুধুমাত্র একটা পাহাড় রয়েছে আর একটা কি রয়েছে, বরফ রয়েছে। এরপরে যেটা প্রক্রিয়া রয়েছে সেটা মূলত একটা প্রাচীন হিমবাহ, একটা নবীন হিমবাহ, এই দুটো হিমবাহের মধ্যে কাজটা হলো কি হলো বলে দিলাম, বুঝে নাও। তারপরে এটাকে কি বলা হয়, এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিভাবে আসতে পারে, তো প্রাচীন হিমবাহ এবং নবীন হিমবাহের মধ্যে যে ফাঁকের সৃষ্টি হলে তাকে কি বলে, সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে বাকস্রুন্ট। এটা কিন্তু এর উত্তর, প্রশ্নটা লিখে নেবে, উত্তরটাও লিখে নেবে। এর পরের একটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে যে হিমবাহের মধ্যে, তো দুটোর মধ্যে তো আমরা দেখলাম একবার দুটো বরফের মধ্যে একবার হচ্ছে, আবার একটা পর্বত গাত্র আর একটা হচ্ছে বরফের মধ্যে হচ্ছে। এরপরে যেটা হচ্ছে সেটা শুধুমাত্র হচ্ছে এই বরফের মধ্যে হচ্ছে। তো বরফ যখন কি করছে বা হিমবাহ যখন পর্বতকে ঘেঁষে নিচের দিকে নেমে আসছে, তখন এই হিমবাহের মধ্যে আড়াআড়িভাবে অনেকগুলো কি হচ্ছে, ফাটল সৃষ্টি হচ্ছে। উলম্বভাবে নয়, আড়াআড়িভাবে অনেকগুলো ফাটল সৃষ্টি হচ্ছে, এইভাবে অনেকগুলো ফাটল কিন্তু সৃষ্টি হচ্ছে। তো যখন এই হিমবাহ যখন পাহাড়কে বেয়ে নিচের দিকে নেমে আসছে, তখন সেই হিমবাহের মধ্যে আড়াআড়িভাবে মানে সমান্তরালে অনেকগুলো ফাটল সৃষ্টি হচ্ছে। সেই ফাটলগুলোকে বলা হচ্ছে কি, ক্রেভাস। কি বলা হচ্ছে, ক্রেভাস। ক্রেভাস কিন্তু বলা হচ্ছে, ক্রেভাস কিন্তু বলা হচ্ছে। তো এই প্রশ্নটা একটু হলে কীভাবে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স কিন্তু, ঠিক আছে, অবশ্যই কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তাই এটা কিন্তু অবশ্যই লিখে নেবে, ঠিক আছে। কনসেপ্টটা বুঝলে যে ক্রেভাসটা অ্যাকচুয়ালি কিন্তু বরফের মধ্যে পর্বত ঘেঁষে বা পর্বত বেয়ে যখন হিমবাহটা নিচের দিকে নেমে আসে, তখন হিমবাহের মধ্যে অনেকগুলো আড়াআড়িভাবে ফাটলের সৃষ্টি হয়, যেটাকে বলা হচ্ছে মেনলি ক্রেভাস। এই ক্রেভাসটা কীভাবে প্রশ্নটা আসতে পারে, যে হিমবাহের মধ্যে আড়াআড়িভাবে ফাটল সৃষ্টি হলে তাকে কি বলে, ক্রেভাস বলে। এরপরে ক্রেভাসটা যে রয়েছে, এই ক্রেভাস, তো ক্রেভাস তো মেনলি আর একটা ফাটল না, অনেকগুলো ফাটল। তো সেই অনেকগুলো ফাটল একসঙ্গে যখন এক স্থানে কি হয়, মিশে যায়, সেটাকে কি বলে, মানে অনেকগুলো, ধরো এটা হিমবাহ, এই হিমবাহটা যখন পর্বত ঘেঁষে বা পাহাড় বেয়ে যখন নিচের দিকে নামছে, তো হিমবাহের মধ্যে কি হচ্ছে, অনেকগুলো ফাটল সৃষ্টি হচ্ছে। তো সেই ফাটলগুলো যখন কি হচ্ছে, একটা নির্দিষ্ট একটা বিন্দুতে কি হচ্ছে, মিলিত হচ্ছে, এবং সেটা স্তূপ আকারের একটা সৃষ্টি করছে, মানে কি স্তূপের ন্যায় একটা ভূমিরূপ সৃষ্টি করছে, ঠিক আছে, ভূমিরূপ সৃষ্টি করছে বা হিমবাহ সৃষ্টি করছে। তো যখন হচ্ছে অনেকগুলো ক্রেভাস যখন একে অপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, ফলে সেখানকার একটা স্তূপ আকারের একটা ভূমিরূপ সৃষ্টি করছে, সেটাকে কি বলা হচ্ছে, শিরা। সেটাকে কি বলা হচ্ছে, শিরা। তাহলে এখান থেকে প্রশ্নটা কিভাবে আসতে পারে, যে অনেকগুলো ক্রেভাস একত্রে মিলিত হলে তাকে কি বলে, সিরাক বলে। কি সিরাক মানে ফ্যান যে হয়, অনেকগুলো পাখা আছে, মাঝখানে একটা স্তূপ আকারের মতো সৃষ্টি করছে, তো সেরকম, ঠিক আছে। তো সেটাকে কি বলা হচ্ছে, সিরাক। মানে ওটা হচ্ছে ক্রেভাস মিলিত হচ্ছে আর এখানে ডানা হচ্ছে, যুক্ত হচ্ছে, এটুকুই পার্থক্য। এখান থেকে যে মানে পার্বত্য হিমবাহ থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো রয়েছে, সেই কোশ্চেন্সগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব পাদদেশী হিমবাহ এবং মহাদেশী হিমবাহের যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো রয়েছে, ঠিক আছে। তো চলো শুরু করি এর পরেরটা। এই ভিডিওটা শুরুর আগে ভিডিওটা স্পষ্ট করা প্রয়োজন যে এখান থেকে তোমরা আজকে কী কী জানতে পারবে, কী কী শিখতে পারবে, এবং কী কী ধরনের এখান থেকে এমসিকিউ কোশ্চেন্সগুলো যে আলোচনা করব, তার মূল পার্টগুলো কী কী এখানে মেনলি আলোচিত হবে। হিমবাহ কীভাবে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এবার কোথায় কোথায় হিমবাহের কয়েকটি নাম, এখান থেকে আমি পড়াবো হচ্ছে হিমবাহ সঞ্চিত ভূমিরূপ, মানে হিমবাহ সঞ্চয়ের ফলে কী কী ভূমিরূপ গঠিত হচ্ছে এবং সেই ভূমিরূপগুলো থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে হচ্ছে হিমবাহের যে ক্ষয়জাত, মানে হিমবাহের ক্ষয়ের ফলে যে ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, সেগুলো নিয়ে মেইনলি আলোচনা করবো। এবং এখান থেকে এই বিষয়গুলোর উপর থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে, সেই কোশ্চেন্সগুলো কিন্তু নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি অবশ্যই কেউ নিজের কনসেপ্ট স্ট্রং করার চেষ্টা করো, অথবা তোমরা যদি একটা ভালো নাম্বার পেতে চাও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো চলো এরপরেই আমরা আলোচনা করব। যে প্রথম আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে পার্বত্য হিমবাহ, মানে পাহাড়ি অঞ্চলে যে হিমবাহটা থাকবে সেটার নাম হচ্ছে পার্বত্য হিমবাহ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। এই পাদদেশীয় হিমবাহ সম্পর্কে আমরা এখন জানবো। কি পাদদেশীয় হিমবাহ, পাদদেশীয় হিমবাহ। এই যে পাদদেশীয় হিমবাহটা যে জানবো, সেই হিমবাহ জানার আগে এই পাদদেশীয় হিমবাহের যে অগ্রভাগ, সেই অগ্রভাগকে বলা হচ্ছে কি লোব। তাহলে এখান থেকে একটা প্রশ্ন, যে পাদদেশীয় হিমবাহের অগ্রভাগ মানে তার আগের যে, মানে তার মুখটা, মানে এই পাদদেশীয় হিমবাহের যে অগ্রভাগ মানে আগের যে ভাগটা রয়েছে, সেই ভাগকে কি বলা হচ্ছে, লোব।
পাদদেশী হিমবাহের একটি উদাহরণ হচ্ছে কি আলাস্কার মালাস্পিনা। তাহলে যদি একটা অনেকগুলো পয়েন্ট দেয়, অপশন দেয়, তাহলে কি পাদদেশী হিমবাহটি নাম চিহ্নিত করো, তাহলে সেটা কি হবে আলাস্কার মালাস্পিনা। এটা হচ্ছে পাদদেশী হিমবাহের উদাহরণ। তো আলাস্কার মালাস্পিনা হচ্ছে পাদদেশী হিমবাহের একটা উদাহরণ, এবং পাদদেশী হিমবাহের অগ্রভাগকে বলা হচ্ছে সেই হিমবাহটা রয়েছে, মানে যেটা পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছে, সেই হিমবাহটা দেখতে কীরকম। সেই পাদদেশী হিমবাহের আকৃতি কিন্তু দ্বীপের মতো। আমরা জানি নদী যখন ক্ষয় করে, সেখানকার নদী ক্ষয়ের ফলে মাঝখানে যে আকৃতির মতো একটা দ্বীপ সৃষ্টি করে। সেখানকার যে সঞ্চিত যে পদার্থ, সেগুলো পদার্থ কিন্তু ধীরে ধীরে সঞ্চিত করে একটা দ্বীপের না একটা ভূমিরূপ সৃষ্টি করে, যেটাকে আমরা দ্বীপ বলি। তো এই পাদদেশে ভূমিরূপটি, মানে পাদদেশে যে হিমবাহটা রয়েছে, সেই হিমবাহটা দেখতেও কিন্তু কিরকম দ্বীপের মতো। পাদদেশী হিমবাহটি তাহলে পাদদেশী হিমবাহের আকৃতি কিরূপ আকৃতি, সেটা হচ্ছে দ্বীপ আকৃতির। এরপরে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ সম্পর্কে, মানে মহাদেশীয় হিমবাহের যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। মহাদেশীয় হিমবাহ লিখে নিই, মহাদেশীয় হিমবাহ, মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় দুটো কোশ্চেন্স পড়তে হবে। প্রথম যেটা কোশ্চেন্স ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বৃহত্তম মহাদেশীয় হিমবাহটির নাম হচ্ছে ল্যাম্বার্ট। কি ল্যাম্বার্ট, এটা হচ্ছে ল্যাম্বার্ট। তাহলে ল্যাম্বার্ট হচ্ছে বৃহত্তম একটা মহাদেশীয় হিমবাহ। তারপরে এই যে মহাদেশের যে হিমবাহটা রয়েছে, মানে যেটা মহাদেশে রয়েছে, সেই মহাদেশীয় হিমবাহটা দেখতে কীরকম, কচ্ছপের পিঠের মতো। দেখতে কীরকম, কচ্ছপের পিঠের মতো, পিঠের মতো। তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসে যে মহাদেশীয় হিমবাহটি দেখতে কীরকম, তাহলে উত্তরটা কী হবে, কচ্ছপের পিঠের মতো দেখতে হচ্ছে মহাদেশীয় হিমবাহটি দেখতে। এর যে হিমবাহ যে ভাগ করেছেন হান্স উইলিয়ামসন, সেটা আমরা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি আলোচনা করব, আমরা হচ্ছে থার্ড সেশনে আমরা আলোচনা করব মেনলি হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, সঞ্চয়জাত ভূমিরূপ। তো চলো তাড়াতাড়ি শুরু করি। খেলা তো শেষ হয়নি, খেলা এখনও অনেক বাকি আছে। আর তোমাদের একটা খেলার জন্য মেনলি আমি তোমাদের একটা গেম দিয়ে দিচ্ছি, গেম নয় একটা ছক দিয়ে দিচ্ছি। স্ক্রিনে যে ছকটা দেখতে পাচ্ছ, সেই ছকটা তোমরা পূরণ করো। এই ছকটা মেনলি হচ্ছে আমি তৈরি করেছি। স্ক্রিনে যে ছকটা দেখতে পাচ্ছ, যেখানে যে 4টা 5টা অপশন রয়েছে এবং সেখানে ক স্তম্ভ মেলাতে হবে, সেগুলো মিলিয়ে আমাকে কিন্তু কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ভ্যারি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। অবশ্যই এই ছকটা কিন্তু তোমরা পূরণ করে অবশ্যই কোনটার কি অ্যান্সার হবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো এরপরের আমরা এরপরে যে থার্ড সেশনটা আছে সেটা আমরা শুরু করি। হিমবাহ যখন প্রবাহিত হয়, একটা হিমবাহ যখন ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, ফলে আমরা প্রথমেই দেখলাম যে সে যখন নেমে আসে তখন কি হয়, ঘর্ষণ হয়। তো ঘর্ষণের কারণে সে বিভিন্ন রকমের ভূমিরূপ কিন্তু সৃষ্টি করে। তো প্রথম থেকে হচ্ছে মানে হিমবাহ উপর থেকে মানে উপরের যে হিমবাহ, মানে উপত্যকা হিমবাহ থেকে পার্বত্য হিমবাহ থেকে শুরু করে মহাদেশে নেমে আসার সময় সে কি ক্ষয় করে, এবং তার ক্ষয়ের ফলে কি সমস্ত কীরকম ভূমিরূপ সৃষ্টি করে সেটা সম্পর্কে জানবো। এই যে হিমবাহ যে ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়, সেটা সম্পর্কে আমরা এর আগেও কিন্তু অনেকবারই পড়েছি। ক্লাস 10-এ কিন্তু আমরা পড়েছি, ক্লাস 10, 11-এ কিন্তু আছে। আজকে খুব এখান থেকে ইম্পর্টেন্ট কী ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম হচ্ছে যে হিমবাহ প্রথম যে ক্ষয় করে, হিমবাহ যখন হিমবাহ যেটা রয়েছে, সেই হিমবাহ যখন নিচের দিকে নেমে আসে, মানে হিমবাহ যখন পর্বতের গা বেয়ে, সেটা যে শুধুমাত্র এই পাশেই যে নেমে আসবে সেটা কিন্তু না, হিমবাহ এইভাবেও নেমে আসতে পারে। তো হিমবাহ যখন নিচের দিকে নেমে আসার ফলে কি হয়, এখানের মাঝখানের যে জায়গাটা রয়েছে, মাঝখানে যে পর্বতের যে অংশটা রয়েছে, পাহাড়ের যে অংশটা রয়েছে, সেই অংশটা কিন্তু ক্ষয় করে। ফলে সেটা একটা আরাম কেদারার মতো, একটা চেয়ারের মতো কিন্তু বসা যাবে সেরকম একটা চেয়ারের মতো কি করছে, যখন পাহাড় বেয়ে মানে পর্বত বেয়ে যখন হিমবাহটা নামছে, ফলে কি হচ্ছে, সেখানকার কি হচ্ছে,
যে হিমবাহটা ক্ষয় করছে, ক্ষয় করার ফলে সেখানে একটা এইভাবে ক্ষয় করার ফলে নিচের দিকটা এইভাবে ক্ষয় হচ্ছে, পরে সেখানকার নিচু হচ্ছে এবং এই দিকটা উঁচু হচ্ছে হালকা। তো এটা কি হচ্ছে, একটা চেয়ারের না একটা ভূমিরূপ সৃষ্টি করছে, যেটাকে বলা হচ্ছে সার্ক। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে সার্ক, যেটাকে বলা হচ্ছে সার্ক। এখান থেকে প্রশ্নটা কিভাবে অ্যাকচুয়ালি ঘুরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে যে আরাম কেদারার ন্যায় বা চেয়ারের ন্যায় যে ভূমিরূপ সৃষ্টি হয় হিমবাহ ক্ষয়ের ফলে, সেই ভূমিরূপটির নাম কি, সেটা হচ্ছে সার্ক। এবার এই যে সার্ক গঠিত হলো, এই সার্কের এই পাশেও ধরো সার্ক গঠিত হলো, এই পাশেও ধরো সার্ক, এইভাবে ওই পাশে ক্ষয় করলো, এইভাবেও এই পাশের দিকটা ক্ষয় করলো, এইভাবেও হিমবাহ যখন নিচের দিকে পড়লো তখন এই দিকটাও ক্ষয় করলো, আবার এই দিকে একটা হিমবাহ নামার ফলে এই দিকটা এইভাবে ক্ষয় করলো, ফলে মাঝখানের একটা কিন্তু হিমবাহের যে একটা যে রেখা আছে, ঠিক আছে, আমরা যেটাকে বলি কোণ, তো সেই কোণটা কি হচ্ছে, মাঝখানের এই কোণটাকে বলা হচ্ছে, দাগটাকে বলা হচ্ছে এরিটি। এরিটি সেটা আমরা জানি, মানে দুটো অংশ ক্ষয় পেয়ে নিচু হয়ে যাচ্ছে, কিন্তু মাঝখানের যে জায়গাটা আছে সেটা হচ্ছে উঁচুর ন্যায় থাকছে, সেটা উঁচু থাকছে। তো সেটা যখন মাঝখানের যখন হিমবাহ বা দুটো সার্কের মধ্যবর্তী যে অংশটা রয়েছে সেই অংশের দু জায়গায়, মানে দুটো সার্কের মাঝের অংশ যে ফাঁকের সৃষ্টি হলে, মানে দুটো সার্কের মাঝের অংশের ফাঁকের সৃষ্টি হলে সেটাকে বলা হচ্ছে সার্ক রয়েছে। এই দুটো সার্কের মাঝের এই যে এরিটি, এটাকে বলা হচ্ছে কি এরিটি। তো এই এরিটি অংশ, এরিটির যে মধ্যবর্তী অংশ ক্ষয় পেলে সেটাকে বলা হচ্ছে পর্বতের গ্রীব্বা। কি, পর্বতের গ্রীব্বা, পর্বতের গ্রীব্বা, পর্বতের গ্রীব্বা, পর্বতের গ্রীব্বা বলা হচ্ছে, গ্রীব্বা বলা হচ্ছে। দুটো সার্কের মধ্যবর্তী যে এরিটি অংশ ক্ষয় পেলে সেটাকে কি বলা হচ্ছে, পর্বতের গ্রীব্বা। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন্স হয়ে গেল। তাহলে দুটো যখন হিমবাহ যখন নিচের দিকে পতিত হচ্ছে তখন কি হচ্ছে, প্রথমত সার্ক গঠিত হচ্ছে, প্রথমত সার্ক গঠিত হচ্ছে, তারপরে কি গঠিত হচ্ছে, প্রথমে সার্ক গঠিত হচ্ছে এবং দুটো সার্কের যে মাঝের উঁচু অংশটা রয়েছে সেই উঁচু অংশ ক্ষয় পেলে, মানে উঁচুর মাঝখানের অংশটা ক্ষয় পেলে সেটাকে বলা হচ্ছে পর্বতের গ্রীব্বা। এরপরে আমরা জানবো পিরামিড চূড়া। পিরামিড চূড়া মানে কি, যখন হিমবাহটা ওপরের দিকে সৃষ্টি হচ্ছে, হিমবাহ যখন ওপরের দিক থেকে নিচের দিকে নামছে, ফলে যখন নেমে আসছে, মানে মাথা থেকে যখন নিচের দিকে হিমবাহটা নেমে আসছে, ফলে কি হচ্ছে, সেখানে ঘর্ষণ হচ্ছে, সেখানে হিমবাহটার যে পর্বতটা রয়েছে সেখানে তো কিছু হিমবাহ রয়েছে, প্রাচীন হিমবাহ রয়েছে, সেটা গলে যাচ্ছে, ফলে সেখানকার যে পাহাড়ের যে দিকটা রয়েছে, যে পাহাড়ের যে উঁচু শৃঙ্গটা রয়েছে সেটা ক্ষয় পেয়ে যাচ্ছে, ফলে সেটা কি হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। এরপরে আমরা জানবো যে পর্বতের, মানে এই যে পর্বতের যে ওপরের অংশটা রয়েছে মানে পিরামিড চূড়া, তো সেই পিরামিড চূড়াটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। তো দেখো, পিরামিড চূড়াটা যে রয়েছে, পিরামিড চূড়া যেটা রয়েছে না, সেই পিরামিড চূড়া ধরো হচ্ছে পর্বত বেয়ে, মানে পর্বত বেয়ে যখন হচ্ছে সেই যে পর্বতের যে বরফের স্তূপ সেটা যখন নিচের দিকে নেমে আসছে, ফলে পর্বতের যে উপরের অংশ, যে প্রাচীন অংশটা, সেটা কি হচ্ছে, প্রাচীন অংশের সঙ্গে বরফের ধাক্কা লাগছে, খসার ফলে সেটা কি হচ্ছে, ক্রমাগত সরু হয়ে যাচ্ছে, সংকীর্ণ হয়ে যাচ্ছে পর্বত শৃঙ্গটা। তো সেটা একটা কি শৃঙ্গ তৈরি করছে, পিরামিড চূড়া তৈরি করছে, একটা পিরামিডের মতো একটা চূড়া সৃষ্টি করছে, স্তম্ভ সৃষ্টি করছে, সেটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া। তো পিরামিড চূড়ার দুটো উদাহরণ তোমরা যেটা মনে রাখবে, ফার্স্ট পিরামিড চূড়া একটা এরকম লিখে, যেমন আমি ক্ষয়জাত ভূমিরূপ লিখেছি, এরকম পিরামিড চূড়া লিখে এখানকার দুটো উদাহরণ কিন্তু মনে রাখবে, যে হিমালয়ের মাউন্ট মাকালু, এটা কিন্তু একটা পিরামিড চূড়ার উদাহরণ। দ্বিতীয়ত হচ্ছে মাউন্ট মাকালু, আরেকটা হচ্ছে নেপালের মাউন্ট মাকালু, আরেকটা হচ্ছে আল্পস পর্বতের ম্যাটার্ন। এই পিরামিড চূড়া থেকে যে দুটো উদাহরণ মনে রাখবে, এবং এই দুটো উদাহরণ যেটা আমি দিলাম সেই উদাহরণ হচ্ছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তো মনোযোগ দিয়ে দেখবে, যে প্রথম লিখবে পিরামিড চূড়া দুটো উদাহরণ হলো আল্পস পর্বতের ম্যাটার্নহর্ন, আল্পস পর্বতের ম্যাটার্নহর্ন এবং নেপালের মাউন্ট মাকালু। তাহলে আল্পস পর্বতের ম্যাটার্নহর্ন এবং নেপালের মাউন্ট মাকালু হচ্ছে পিরামিড চূড়ার দুটো উদাহরণ। এরপরে যদি আমরা দেখলাম এরিটি, আমরা দেখলাম যে এরিটির মাঝখানের অংশটা ক্ষয় পেলে তাকে কি বলে, পর্বতের গ্রীব্বা। আবার হিমবাহ দ্বারা যে আরামকে দ্বারা বা চেয়ারের ন্যায় যে ভূমিরূপ গঠিত হয় তাকে কি বলে, সার্ক। তাহলে সার্ক এবং পিরামিড চূড়া থেকে হয়ে গেল। এরপরে পর্বত ধীরে ধীরে বরফটা যখন নিচের দিকে নামছে, নামার ফলে কি করছে, সে যখন নিচের দিকে নামছে তখন একটা ইউ আকৃতির একটা উপত্যকা সৃষ্টি করছে। এই হিমবাহটা যখন ক্রমাগত নামছে না, নামার ফলে সে ক্রমাগত কি করছে, হিমবাহটা যখন নামছে পাহাড় বেয়ে যখন নিচের দিকে নামছে, ফলে কি করছে, সে ধীরে ধীরে ক্রমাগত কি করছে, ক্রমাগত নিচের দিকটা ক্ষয় করছে।
ক্রমাগত নিচের দিকটা কি করছে, ক্ষয় করছে। ফলে পার্শ্ব ক্ষয়ের পাশাপাশি নিম্ন ক্ষয়টা অত্যন্ত কি করছে, মানে পাশে তো ক্ষয় করছে, মানে পার্শ্বচাপ পার্শ্ব ক্ষয় তার সাথে সাথে নিম্ন ক্ষয় সমানভাবে চলছে, যার কারণে ইউ আকৃতির একটা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, ইউ আকৃতির ভূমিরূপ সৃষ্টি করছে। আরেকটা কোশ্চেন্স লিখবে যে হিমবাহ কি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে, সেটা হচ্ছে উৎপাটন বা অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে। উৎপাটন মানে কি, সেখানে ধরো কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে ক্ষয়কাজ হচ্ছে, তাহলে হিমবাহ কোন প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে, সেটা হচ্ছে উৎপাটন এবং অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে। এটা হচ্ছে একটা এমসিকিউ কোশ্চেন্স। এরপরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে হিমবাহ যখন নিচের দিকে নেমে আসে তখন নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় সমান হওয়ার ফলে হিমবাহ কি উপত্যকার সৃষ্টি করে, ইউ আকৃতির উপত্যকার সৃষ্টি করে, যেটাকে বলা হচ্ছে হিমদ্রোণী। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হিমবাহ উপত্যকা কি আকৃতি, সেটা হচ্ছে ইউ আকৃতির। এবং ইউ আকৃতির আবার প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে ইউ আকৃতির উপত্যকাকে কি বলে, সেটা হচ্ছে হিমদ্রোণী বলে। কি, হিমদ্রোণী। তাহলে ইউ আকৃতির উপত্যকাকে কি বলে, হিমদ্রোণী বলে, হিমদ্রোণী বলে। তো ইউ আকৃতির উপত্যকাকে কি বলে, এটা হচ্ছে হিমদ্রোণী বলে। এবার এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে, দেখো হিমবাহ যখন নিম্ন ক্ষয় করছে তার সাথে সাথে আমরা দেখলাম পার্শ্ব ক্ষয় করছে। তো পার্শ্ব ক্ষয়, হিমবাহটা তো এত বড় না, মানে এই যে গর্তটা সে সৃষ্টি করছে এটাও তো এত বড়, এত বিশাল কিন্তু জায়গা জুড়ে রয়েছে এই মানে নিচু অংশটা। তো যার কারণে হিমবাহটা যদি ছোট হয় তাহলে পার্শ্ব ক্ষয়টা কি করবে, কম করবে। আবার যদি বড়ও হয়, ধরো ক্ষয় করছে হিমবাহ যখন নিচের দিকে পড়ছে, মানে ক্ষয় করছে, ক্ষয় করার ফলে কি হচ্ছে, কোথাও কোথাও শক্ত শিলা রয়েছে, আবার কোথাও কোথাও ধরো নরম শিলা রয়েছে। তো কোথাও শক্ত শিলা আবার কোথাও নরম শিলা এইভাবে রয়েছে। তো শিলাগুলো যেহেতু এই শিলাটা ধরো শক্ত শিলা, এটা ধরো শক্ত শিলা, আবার নিচেরটা নরম শিলা। তো দেখো যখন এটাও ধরো শক্ত শিলা, এটা হচ্ছে শক্ত শিলা, তারপরে এটা হচ্ছে এইটুকু অংশ নরম শিলা, যেটা সাদা সাদা, এটা হচ্ছে নরম শিলা। তো শক্ত শিলা এবং নরম শিলা এইভাবে যদি পরপর অবস্থান করে এবং হিমবাহ যদি মেইনলি ক্ষয় করতে থাকে, তাহলে দেখবে শক্ত জিনিসকে সহজেই কিন্তু ভাঙা সহজ নয়, এটা কিন্তু কঠিন। কোনো যদি তুমি একটা সহজ একটা বিস্কিট কিন্তু খুব সহজে তুমি ভেঙে দিতে পারবে, কিন্তু একটা পেনকে তুমি কোনোদিনও দুভাগে কিন্তু দুভাগ করতে পারবে না, কারণ এটা শক্ত। তো মেইনলি হচ্ছে যখন হিমবাহ হচ্ছে ক্ষয় করছে, ক্ষয় করার ফলে কি হচ্ছে, সে শক্ত জিনিসকে খুব সহজে কিন্তু ক্ষয় করতে পারছে না, ফলে সেটা কি হচ্ছে, উঁচু হয়েই থেকে যাচ্ছে। আবার এই যে নরম অংশটা সেটা কিন্তু খসে যাচ্ছে বা হিমবাহ ক্ষয় করতে পারছে খুব সহজে। এরপরে যেটা রয়েছে সেটাও শক্ত অংশ, সেটাও ক্ষয় করতে পারছে না, আবার নিচের অংশটা ক্ষয় করে যাচ্ছে। এরপরে উপরের অংশটা পাচ্ছে না, নিচের অংশটা পাচ্ছে না, আবার মাঝখানের অংশটা সে পাচ্ছে। তো এইভাবে শক্ত শিলাগুলো কি হচ্ছে, দাঁড়িয়ে থাকছে। ফলে এটার যে ধাপের ন্যায়, মানে হিমবাহ যে ক্ষয় করছে, হিমবাহ ক্ষয়ের ফলে যে হিমবাহ উপত্যকার মধ্যে যে ধাপের বা সিঁড়ির ন্যায় যে কি হয়, ভূমিরূপ সৃষ্টি হয়, সেগুলোকে কি বলা হচ্ছে, হিমশিরি। সেগুলো হচ্ছে হিমশিরি। মানে থেকে যেভাবে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে হিমবাহ ক্ষয়ের ফলে যে অসমান হিমবাহ উপত্যকা, এটা তো উপত্যকা, সেই হিমবাহ উপত্যকার মধ্যে যে অসমান ধাপের সৃষ্টি হয়, দেখো অসমান, এটা ধরো সমান নেই, এটা আবার এখানে নেই, এটা আবার উঁচু, তো একটা অসমান যে ধাপের সৃষ্টি হচ্ছে এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে হিমশিরি। কোশ্চেন তার পাশাপাশি অ্যান্সার লিখে নেবে। এরপরে যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে হিমশিরি, এই হিমশিরির যে অংশটা নিচের যে নরম অংশটা রয়েছে, সেই নরম অংশে জল জমে, কি জল জমে, এই যে বরফের জলটা হচ্ছে জমে থাকে। তো হিমবাহ উপত্যকার মধ্যে যে অসমান ধাপগুলো রয়েছে, সেই ধাপের নিচের দিকে, মানে সেই অসমান ধাপের নিচে, মানে হিমশিরির নিচের অংশ, যেখানে নিচের অংশ যেগুলো রয়েছে সেই অংশে কি হচ্ছে, ক্রমাগত জল জমা হচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে কি, প্যাটার্ন স্টার হ্রদ। তাহলে হিমশিরির নিচের অংশে জল জমা হলে সেটাকে কি বলা হচ্ছে, প্যাটার্ন স্টার হ্রদ। প্যাটার্ন স্টার হ্রদ, প্যাটার্ন স্টার হ্রদ কিন্তু সেটাকে বলা হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ, প্যাটার্ন স্টার। তাহলে হিমশিরির নিচের অংশে জল জমা হলে তাকে কি বলে, প্যাটার্ন স্টার হ্রদ। এটা কোশ্চেন্স এবং অ্যান্সার, প্রত্যেকটা কোশ্চেন্স অ্যান্সার কিন্তু সুন্দরভাবে লিখবে এবং একটা পেজের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। দেখো হিমশিরির নিচের অংশে জল জমা হলে সেটাকে বলা হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। এবার এই প্যাটার্ন স্টার শব্দের অর্থটা কি অ্যাকচুয়ালি, এই প্যাটার্ন স্টার শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের প্রার্থনা। ঠিক আছে, প্যাটার্ন স্টার শব্দটির অর্থ কি, সেটা হচ্ছে ঈশ্বরের প্রার্থনা অর্থ। তো এটার অর্থটা কি, অর্থ হচ্ছে ঈশ্বরের প্রার্থনা, ঈশ্বরের প্রার্থনা। প্যাটার্ন স্টার শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের প্রার্থনা। এরপরের কোশ্চেন, যে এরপরে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে প্যাটার্ন স্টার শব্দটি প্রথম কে ব্যবহার করেন,
ভূবিজ্ঞানী কটন কিন্তু প্রথম এই প্যাটার্ন স্টার শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে প্যাটার্ন স্টার শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? ভূবিজ্ঞানী কটন। কটন প্রথম এই হচ্ছে প্যাটার্ন স্টার শব্দটি ব্যবহার করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স, ঠিক আছে? তো এটা মেইনলি হচ্ছে ভূবিজ্ঞানী কটন হচ্ছে প্রথম প্যাটার্ন স্টার শব্দটি ব্যবহার করেছিলেন, এবং প্যাটার্ন স্টার কথাটির অর্থ হচ্ছে ঈশ্বরের প্রার্থনা। এবং এই যে প্যাটার্ন স্টার হ্রদ যেটা রয়েছে সেটা মূলত হিমশিরির নিচের অংশে জল জমা হয়, যেটাকে বলা হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। ইম্পর্টেন্ট কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? এগুলো তো হিমবাহের জল দ্বারা সৃষ্ট, তো সেই হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে? সেটা হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও লিখে নেবে, অ্যান্সারটাও লিখে নেবে। এরপরে আমরা জানবো যে কি কি হিমদ্রোণী। তাহলে প্রথম আমরা জানলাম কি গঠিত হলো, এডিটি গঠিত হলো, ক্ষয়ের ফলে সার্ক গঠিত হলো, এডিটি পিরামিড চূড়া গঠিত হলো, এরপরে কি হিমদ্রোণী হলো, এরপরে কি রসে মতান, যেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, রসে মতান। রসে মতান মূলত হচ্ছে হিমবাহের ক্ষয়ের ফলে মূলত সৃষ্টি হয় একটা ভূমিরূপ, যার নাম হচ্ছে রসে মতান। তোমরা আগেই অনেক পড়েছো ক্লাস 10-এ ভূগোলে। ভূমিরূপটা রয়েছে সেটা মেইনলি এরকম। তো হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, মানে হিমবাহ যখন এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, তো প্রবাহিত হওয়ার ফলে এই হিমবাহটা যখন এই দিক থেকে এখানে আসছে, এই দিক থেকে যখন নিচের দিকে আসছে, নিচের দিকে আসার ফলে কি করছে? ক্রমাগত নিচের দিকে আসার ফলে নিচের অংশে কি হচ্ছে? ধাক্কা খাচ্ছে, ফলে নিচের অংশ কি হচ্ছে? এবড়ো খেবড়ো আকৃতি কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবড়ো খেবড়ো আকৃতির সৃষ্টি হচ্ছে, এবড়ো খেবড়ো। ঠিক আছে, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল, এটা হচ্ছে অনুবাদ ঢাল। এটা প্রতিবাদ ঢাল, এটা হচ্ছে অনুবাদ ঢাল। অনুবাদ ঢাল। তাহলে হিমবাহের প্রবাহ পথে প্রতিবাদ ঢাল এবং অনুবাদ ঢালের যে এবড়ো খেবড়ো যে আকৃতির যে ভূমিরূপটা সৃষ্টি হয় সেটার নাম কি? সেটা হচ্ছে রসে মতান। এই রসে মতান যে ভূমিরূপটা রয়েছে, এটার রসে মতান শব্দটির অর্থ কি? শব্দটির অর্থ হচ্ছে ভেড়ার মাথা। তাহলে যদি প্রশ্ন আসে যে রসে মতান শব্দটির অর্থ কি, তাহলে সেটা হচ্ছে উত্তর হবে ভেড়ার মাথা। এবং এই রসে মতান যে ভূমিরূপটা রয়েছে, এই ভূমিরূপটা মূলত ভেড়ার মাথার মতো দেখতে। কিসের মতো? ভেড়া মাথার মতো দেখতে। ভেড়ার মাথাটা যেরকম হয়, ঠিক আছে, মানে ধরো মানে কীরকম হয় না সেরকম, তো সেরকম হচ্ছে ভেড়ার মাথার মতো দেখতে মূলত হচ্ছে রসে মতান দেখতে। এই রসে মতান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এইচ.বি. সসার। এইচ.বি. সসুর বা সসার প্রথমেই মূলত রসে মতান শব্দটি ব্যবহার করেছিলেন। এইচ.বি. সসুর। এইচ.বি. সসুর যিনি ছিলেন, এইচ.বি. সসুর প্রথম কিন্তু এই রসে মতান শব্দটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি যেগুলো আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম। রসে মতান থেকে যে ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি তোমাদের নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটা কোশ্চেন্স কিন্তু লিখে অ্যান্সার লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরের আমরা হচ্ছে পার্টে চলে যাবো। আরেকটা কোশ্চেন, যে রসে মতানের অপর নাম হচ্ছে শিপরক, মানে অ্যাকচুয়ালি এটাকে রসে মতানটাকে অ্যাকচুয়ালি ভেড়ার সাথে তুলনা করা হয়েছে। ভেড়া ছাগল যেরকম দেখতে, সেই ভেড়ার সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু রসে মতানকে। ঠিক আছে, তো এটাকে মেনলি রসে মতানের অপর নাম যদি জিজ্ঞাসা করে তাহলে এটা হচ্ছে শিপরক। শিপরক হচ্ছে এই রসে মতানের অপর নাম কি? শিপরক। ঠিক আছে, রসে মতানের অপর নাম হচ্ছে শিপরক। এবং এই প্রতিবাদ ঢাল, অমসৃণ প্রতিবাদ ঢাল এবং অমসৃণ অনুবাদ ঢাল যুক্ত ভূমিরূপকে কি বলে? সেটা হচ্ছে রসে মতান। এবং এই রসে মতান শব্দটির অর্থ কি? সেটা হচ্ছে ভেড়ার মাথা। 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, যে এই রসে মতান শব্দটি প্রথম কোন ভূবিজ্ঞানী ব্যবহার করেন? এইচ.বি. সসুর প্রথম এই হচ্ছে রসে মতান শব্দটি ব্যবহার করেন। এরপরে হচ্ছে আমরা ক্ষয়ের ফলে আরেকটা ভূমিরূপ মেনলি বাকি রয়েছে, সেই ভূমিরূপটা নিয়ে আমরা মেনলি আলোচনা করব। সেই ক্ষয়টা মেনলি যদি আমরা পড়ে নিই, তারপরে আমরা যাব সঞ্চয়ের ফলে কী কী ভূমিরূপ গঠিত করছে। তো চলো, আরেকটা যেহেতু বাকি রয়েছে সেটা কমপ্লিট করি। নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিয়র্ড নিয়ে। ফিয়র্ড হচ্ছে, দেখো, সমুদ্র উপকূলে ধরো একটা পাহাড় রয়েছে অনেকগুলো, সেই পাহাড়, এই পাহাড়ি উপকূলে একটা ধরো জল আছে, এটা সমুদ্র, সে আংশিক জলপূর্ণ যে একটা খাদ, নিমজ্জিত খাদ, এটা হচ্ছে জল, সেটাকেই বলা হচ্ছে কি? ফিয়র্ড। ফিয়র্ড বলা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ফিয়র্ড।
তো সমুদ্র উপকূলে আংশিক জলপূর্ণ খাতকে বলা হচ্ছে ফিয়র্ড। এই ফিয়র্ডের দেশ বলা হচ্ছে নরওয়েকে। এই যে ফিয়র্ড রয়েছে মানে যেটা মূলত আংশিক জলপূর্ণ যে খাতটা রয়েছে গিরিখাতটা, সেটা মূলত সেই ফিয়র্ডের দেশ বলা হচ্ছে কাকে, নরওয়েকে। এখান থেকে যে দুটো ইম্পর্টেন্ট যেটা ভাইটাল প্রশ্ন, যেটা মূলত হচ্ছে তোমাদের এমসিকিউ কোশ্চেনে অনেকে একটু তালগোল পাকিয়ে যেতে পারে, ঠিক আছে। এখানকার দুটো হচ্ছে, একটা হচ্ছে ল্যান্ড অফ ফিয়র্ড আর একটা হচ্ছে ল্যান্ড অফ ফিয়র্ড। ল্যান্ড অফ ফিয়র্ড, ফিয়র্ড বলা হচ্ছে সুইডেনকে এবং ল্যান্ড অফ ফিয়র্ড হচ্ছে নরওয়েকে। ফিয়র্ড হচ্ছে এবং ল্যান্ড অফ ফিয়র্ড। তো এটা হচ্ছে যে ল্যান্ড অফ ফিয়র্ড। ল্যান্ড অফ ফিয়র্ড বলা হচ্ছে কিন্তু ফিয়ার্ড, মানে ল্যান্ড অফ ফিয়ার্ড বলা হচ্ছে কিন্তু সুইডেনকে, আর ল্যান্ড অফ ফিয়র্ড বলা হচ্ছে কিন্তু সেটা হচ্ছে নরওয়েকে। তাহলে ল্যান্ড অফ ফিয়ার্ড যদি বলে মনে রাখবে তাহলে সেটা হচ্ছে সুইডেনকে। ল্যান্ড অফ ফিয়ার্ড বলা হচ্ছে সুইডেনকে, সুইডেনকে, এবং ল্যান্ড অফ ফিয়র্ড যদি বলা হচ্ছে সেটা হচ্ছে নরওয়েকে, নরওয়ে, নরওয়েকে, নরওয়েকে। তাহলে ল্যান্ড অফ ফিয়র্ড বলা হচ্ছে সুইডেনকে, ল্যান্ড অফ ফিয়র্ড বলা হচ্ছে নরওয়েকে, ঠিক আছে। তাহলে ফিয়র্ড থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা নিয়ে আমি এখন আলোচনা করলাম। এরপরেই আমরা আলোচনা করব, এর পরের লেসনে আমরা আলোচনা করব যে এই যে হিমবাহ ক্ষয় মানে সঞ্চয়ের ফলে, ক্ষয় তো করলো, ক্ষয়ের ফলে এই ধরনের পিরামিড চূড়া, এডিটি, সার্ক, তারপর হচ্ছে হিমদ্রোণী, রসে মতান, তারপর হচ্ছে ফিয়র্ড, এই ধরনের হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, মেনলি 6টি ভূমিরূপ আমরা পড়লাম, যেখান থেকে যে ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে সেটা আমি আলোচনা করলাম। যেটা আলোচনা করলাম সেটা মূলত হিমবাহ ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি করছে সেই ভূমিরূপগুলোকে নিয়ে। এর পরের পার্টে আমি আলোচনা করব, মানে এর পরের লেসনে আমরা আলোচনা করব, এখন আমরা আলোচনা করব যে খুব সুন্দরভাবে কিভাবে হিমবাহ যে সঞ্চয়ের ফলে যে ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি করছে সেই ভূমিরূপগুলো 3-4টে ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপ থেকে যে ধরনের এমসিকিউ কোশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে আলোচনা করব, এবং সেখান থেকেই মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন, তার পাশাপাশি সেখানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। চলো শুরু করা যাক সেই লেসন। এখান থেকে যে জিনিসটা এবার তোমাদের যে 2025-2026 যে মেইনলি হচ্ছে আসছে কোশ্চেনটা আর কি, যেখান থেকে কোশ্চেন আসছে সেটা হচ্ছে হিমবাহ সঞ্চয়জাত, মানে হিমবাহ সঞ্চয়ের ফলে, মানে হিমবাহ যখন বাহিত হচ্ছে তার সাথে বাহিত যে সমস্ত পদার্থগুলো রয়েছে, নুড়ি, বালি, কাকর, এই সমস্ত পদার্থগুলি সঞ্চয়ের ফলে যে ধরনের ভূমিরূপ সৃষ্টি করেছে সেই থেকে মূলত কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে গ্রাবরেখা থেকে। তো গ্রাবরেখা জিনিসটা আমরা এখন আলোচনা করব, যেটা মূলত গ্রাবরেখা, যেটা মূলত হচ্ছে হিমবাহ সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। তো একটা পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ যখন নিচের দিকে নেমে আসার ফলে সে মূলত কি ভূমিরূপ সৃষ্টি করছে, তাই তো। তো মূলত সৃষ্টি করছে গ্রাবরেখা। গ্রাবরেখা জিনিসটা কি? গ্রাবরেখা হচ্ছে হিমবাহ বাহিত যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থ, তার পাশাপাশি হিমবাহ স্তূপাকারে যদি সঞ্চিত হয়, মানে কি স্তূপাকারে, মানে হিমবাহ রয়েছে, বালি, পলি, নুড়ি সমস্ত কিছু রয়েছে, তার পাশাপাশি হিমবাহ রয়েছে, এটা যদি স্তূপাকারে সঞ্চিত হয় সেটাকে বলা হচ্ছে গ্রাবরেখা। তো হিমবাহ যখন বাহিত হচ্ছে এর সোজাসুজি যে এগুলো মূলত সঞ্চিত হবে সেটা কিন্তু নয়, সেটা দুপাশে সঞ্চিত হবে। তাহলে গ্রাবরেখা মূলত অনেক চার প্রকারের গ্রাবরেখা রয়েছে, তার মধ্যে 4টা আমি আলোচনা করব। তো মূলত হিমবাহ যখন বাহিত হচ্ছে, তো হিমবাহের সহিত, মানে হিমবাহের সাথে বাহিত যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো যদি দুপাশে, মানে কি উপকূলের দুপাশে সঞ্চিত হচ্ছে, হিমবাহ ধরো বালি, পলি, নুড়িগুলো উপকূলের বা সমুদ্র উপকূলে হচ্ছে, সমুদ্রের যে উপর দুটো যে তীর আছে সেই দুটো তীর বা উপকূলে সঞ্চিত হচ্ছে বা দুটো চত্বরে সঞ্চিত হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? পার্শ্ব গ্রাবরেখা, মানে কি দুপাশে সঞ্চিত হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি পার্শ্ব গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা।
তাহলে এই হিমবাহের সঙ্গে বাহিত যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো যখন নদীর দুই তীরে অথবা সেটা নদীর দুই উপকূলে বা দুই চত্বরে সঞ্চিত হলে সেটাকে বলা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। আবার হিমবাহের সঙ্গে বাহিত যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো হচ্ছে মধ্যভাগে, মানে হিমবাহ প্রবাহের মধ্যভাগে যদি প্রবাহিত হয়, মানে এই যে মধ্যভাগে যে সঞ্চিত বা প্রবাহিত হলে বা সঞ্চিত হলে সেটাকে কি বলা হচ্ছে মধ্য গ্রাবরেখা। তাহলে মধ্যভাগে সঞ্চিত হলে মধ্য গ্রাবরেখা, পার্শ্ব মানে দুপাশে সঞ্চিত হলে সেটা পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা। এটা কিন্তু 2026-এ এইচএস থার্ড সেমিস্টারে কিন্তু আসছে মধ্য গ্রাবরেখা। যে গ্রাবরেখা মানে হিমবাহ বাহিত যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো হিমবাহের চলনের দিক থেকে বা হিমবাহ যেদিকে প্রবাহিত হচ্ছে সেখানে সেই হিমবাহের মধ্যে বা গ্রাবরেখার মধ্যবর্তী অংশে বা সমুদ্রের মধ্যবর্তী অংশে সঞ্চিত হলে সেটাকে বলা হচ্ছে মধ্য গ্রাবরেখা। মধ্যে সঞ্চিত হচ্ছে তাই সেটা মধ্য গ্রাবরেখা। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা, মানে হিমবাহ বাহিত যে সমস্ত পলিগুলো রয়েছে সেই পলিগুলো যদি এখানে সঞ্চিত হয়, মানে শেষে মানে সমুদ্রটা শেষ সেখানে যদি সঞ্চিত হয় সেটাকে বলা হচ্ছে কি প্রান্ত গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা। আবার এই যে প্রান্ত গ্রাবরেখার পরের যে রয়েছে সেটা হচ্ছে ভূমি। সেই ভূমিতে যদি হিমবাহ বাহিত পদার্থগুলো তার পাশাপাশি হিমবাহ যদি সঞ্চিত হয় সেটাকে বলা হচ্ছে ভূমি গ্রাবরেখা। তাহলে গ্রাবরেখা মানে কি হিমবাহ বাহিত যে সমস্ত পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো যদি সমুদ্র দুই উপকূলে সঞ্চিত হয় তাহলে সেটা করব বহির্বিধৌত সমভূমি। বহির্বিধৌত সমভূমি কি? বহির্বিধৌত সমভূমি আমরা জানলাম যেটা কি, যে হিমবাহ বাহিত যে পলিগুলো রয়েছে সেই পলিগুলো বিস্তীর্ণ এলাকা জুড়ে সঞ্চিত হলে সেটাকে বলা হচ্ছে বহির্বিধৌত সমভূমি। এবার এই যে বহির্বিধৌত সমভূমি কোনো নদী দ্বারা যদি বিচ্ছিন্ন হয়, ধরো একটা সমভূমি এখানে সৃষ্টি হলো, এখানে আবার একটা নদী প্রবাহিত হলো, এদিকে আর একটা নদী প্রবাহিত হলো, এদিকে একটা নদী প্রবাহিত হলো, তো নদী দ্বারা যদি বিচ্ছিন্ন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ভ্যালি অফ ট্রেন। কি ভ্যালি ট্রেন বলা হচ্ছে, ভ্যালি ট্রেন। তাহলে এখান থেকে একটা কোশ্চেন্স লিখবে তোমরা, যে তাহলে এখান থেকে একটা কোশ্চেন্স লিখবে যেটা হচ্ছে যে বহির্বিধৌত সমভূমির ওপর দিয়ে কোনো নদী প্রবাহিত হলে তাকে কি বলে? ভ্যালি ট্রেন বলে। এর পরের প্রশ্নটা হচ্ছে যে বহির্বিধৌত যে সমভূমিটা রয়েছে যেহেতু সেখানে কি নদী প্রবাহিত হচ্ছে এবং এই বহির্বিধৌত সমভূমিটা যে তৈরি হয়েছে সেটা মূলত কি দ্বারা, সেই যে পাহাড়ের বা বরফের সাথে বয়ে আসা বা হিমবাহের সাথে বয়ে আসা এবারে হিমবাহের সাথে বয়ে আসা যে সমস্ত পদার্থ নুড়ি কাকড় বলি, এই বহির্বিধৌত যে সমভূমিটা রয়েছে এটা মেইনলি কি দ্বারা তৈরি হয়েছে, যে বালি পলি নুড়ি কাকড় যে রয়েছে এগুলো পদার্থ দ্বারা কিন্তু তৈরি হয়েছে। তো এই পদার্থগুলোর সাথে কি ছিল, অনেক সময় হিমবাহ ছিল যার দ্বারা কি হয়েছিল, মূলত হিমবাহ ছিল। এই পদার্থগুলো যে ছিল সেটা কিন্তু নয়, হিমবাহ সেখানে ছিল। তো কিছু কিছু হিমবাহ হচ্ছে চাপা পড়ে যায় এবং যেটা পরবর্তীকালে কিন্তু কি হয়, সেখানে বরফটা গলে গিয়ে জলে পরিণত হয়, একটা হ্রদ সৃষ্টি হয়। মানে বহির্বিধৌত সমভূমি কি দিয়ে তৈরি হয়েছিল, হিমবাহের সঙ্গে বাহিত যে সমস্ত পদার্থ তার পাশাপাশি হিমবাহ। তো যেহেতু হিমবাহ বাহিত বা বহির্ভূত সমভূমির মাঝে পরবর্তীকালে এই হিমবাহগুলি গলে গিয়ে যে হ্রদ সৃষ্টি করে সেই হ্রদটাকে বলা হচ্ছে কি কেটল হ্রদ। তাহলে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলা হচ্ছে, কেটল হ্রদ। তাহলে কেটল হ্রদ প্রশ্নটা কিভাবে আসতে পারে, যে বহির্বিধৌত সমভূমিতে সৃষ্টি হওয়া হ্রদটির নাম কি, সেটা হচ্ছে কেটল হ্রদ। এই কেটল হ্রদ সম্পর্কে আরো কিছু জানবো, যে এই যে কেটল হ্রদটা রয়েছে, ঠিক আছে, এই কেটল হ্রদের যে নিচে মানে কেটল হ্রদের স্তরে স্তরে যে সঞ্চিত মানে কেটল হ্রদটা আছে তার নিচে যদি স্তরে স্তরে যদি পলি যদি সঞ্চিত ঘটে, এখানে ধরো অনেকগুলো পলি, এখানে পলি সঞ্চয় ঘটলো, তো স্তরে স্তরে পলি যদি সঞ্চয় হয় সেটাকে বলা হচ্ছে ভার্ব। তো কেটল হ্রদটা আছে ঠিকই, তার নিচে যদি স্তরে স্তরে পলি সঞ্চিত হয় সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে ভার্ব। তাহলে কোশ্চেনটা লিখছে কেটল হ্রদটা রয়েছে সেই কেটল হ্রদের নিচে স্তরে স্তরে যে সঞ্চিত হচ্ছে পলিগুলো
সেই স্তরে স্তরে সঞ্চিত পলিগুলোকে কি বলে? ভার্ব বলে। ঠিক আছে, কোশ্চেনটা লিখে নেবে, উত্তরটাও লিখে নেবে। তো বহির্বিধৌত সমভূমিতে সৃষ্টি হওয়া হ্রদটির নাম কি? কেটল হ্রদ। এবং এই কেটল হ্রদের নিচে যদি স্তরে স্তরে সঞ্চিত যে পলিটা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? ভার্ব বলা হচ্ছে। আবার এই কেটল হ্রদের মধ্যে একটা হচ্ছে স্তূপ আকারের অনেকগুলো বালি পলি নুড়ি কিন্তু কি হচ্ছে? সঞ্চিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে নব। তাহলে কেটল হ্রদের মাঝখানে যে স্তূপ আকৃতির যে অনেকগুলো ধরো অনেকগুলো স্তূপ আকৃতির যে পদার্থগুলো সঞ্চিত হলে সেটাকে বলা হচ্ছে নব। মানে সেটা মূলত কেটল হ্রদের মাঝখানে সৃষ্টি হচ্ছে, মানে হ্রদটার মাঝখানে এরকম তীক্ষ্ণাকার বা স্তূপ আকৃতির একটা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে নব। আবার স্তরে স্তরে যদি বালিপলিগুলো সঞ্চিত হয় সেটাকে বলা হচ্ছে ভার্ব। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে পরে আমরা যেটা আলোচনা করব সেটা মূলত হচ্ছে কেটল হ্রদ নিয়ে আলোচনা করলাম। এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আছে সেটাও মূলত আমি আলোচনা করলাম। থেকে যেটা কোশ্চেন্স রয়েছে সেটা হচ্ছে প্রান্ত গ্রাবরেখা, মানে এই পাশে মানে পাশে যে পলিগুলো রয়েছে, তো সেই প্রান্ত গ্রাবরেখা এবং বহির্বিধৌত সমভূমির মাঝে যদি কোনো হ্রদ সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে মানে প্রান্ত গ্রাবরেখা এবং বহির্বিধৌত সমভূমির মধ্যে যদি কোনো হ্রদ সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কি? ফসি। কি? ফসি। সেটা হতে হবে কি? হতে হবে যে প্রান্ত গ্রাবরেখা এবং বহির্বিধৌত সমভূমির মাঝখানে যদি কোনো হ্রদ সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে ফসি। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন্স নিয়ে আমি আলোচনা করলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আরেকটা রয়েছে, যেটা মেনলি হচ্ছে এসকার। কি? এসকার। এসকার থেকে মেনলি একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা মূলত এখন আমি আলোচনা করব। এসকারটা হচ্ছে, এসকারও কিন্তু একটা হিমবাহ সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। তো কিভাবে হিমবাহ? দেখো, হিমবাহ যখন কি করছে? ওপর থেকে নিচের দিকে পড়ছে, পড়ার ফলে কি হচ্ছে? তার সাথে অনেকগুলো নুড়ি কাকর বালি পলি নিচের দিকে নামছে। ঠিক আছে, নামার ফলে সেটা মূলত আঁকা বাঁকা শৈলশিলার ন্যায় কিন্তু কি করছে? সেই বালি পলিগুলি সঞ্চিত হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে কিন্তু এসকার। মানে হিমবাহ বাহিত যে পদার্থগুলো রয়েছে সেই পদার্থগুলো আঁকাবাঁকা শৈলশিলার ন্যায় অবস্থান করলে সেটাকে বলা হচ্ছে এসকার। এবং এই এসকারটা স্ক্যান্ডিনেভিয়ায় কিন্তু ওসার নামে পরিচিত। কোথায়? স্ক্যান্ডিনেভিয়ায়। এই কোশ্চেনটা কিন্তু এসআর থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে স্ক্যান্ডিনেভিয়ায় কি নামে পরিচিত? স্ক্যান্ডিনেভিয়ায়। স্ক্যান্ডিনেভিয়ায় স্ক্যান্ডিনেভিয়ায় নেভিয়ায় ওসার নামে পরিচিত। ওসার নামে পরিচিত। তো এই যে এসকারটা আছে সেটা স্ক্যান্ডিনেভিয়া ওসার নামে পরিচিত। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা কোশ্চেনটা লিখে কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব ড্রামলিন নিয়ে। সেটাও কিন্তু কি মানে হিমবাহ সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, সেটা নিয়ে আলোচনা করব। আর একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আজকের এই ভিডিওটা মেনলি এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরে আমি হচ্ছে ভিডিওটা করছিলাম, ভিডিওটা হচ্ছে হয়নি। ঠিক আছে, ক্যামেরা ভিডিও করার যে স্টোরেজ সেটা কিন্তু ভর্তি হয়ে গেছে, যার কারণে হয়নি। দেখ, ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা কর মেনলি। ঠিক আছে, আমি আর আঁকছি না। ঠিক আছে, তো দেখ, হিমবাহটা যখন নিচের দিকে নেমে আসছে তার কিছুটা অংশ কি হচ্ছে? মহাসাগরে বা সমুদ্রে আমরা জানি পতিত হচ্ছে। তো যেটা মূলত আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি অনেক মহাসাগরে, আটলান্টিক প্রশান্ত মহাসাগরে যদি যাই, সেখানে আমরা দেখতে পাবো যে কি মানে সাগরের ওপর বা মহাসাগরের ওপর কি হচ্ছে? অনেকগুলো বরফের টুকরো পড়ে আছে। সেগুলোকে আমরা বরফের টুকরো বা হিমবাহের টুকরো কিন্তু বলবো না, সেটাকে বলা হচ্ছে হিমশৈল। অনেকে বুঝবে যে হ্যাঁ আমরা তো হিমশৈলে পড়েছি। হ্যাঁ, ঠিক বলেছিস, হিমশৈল নিয়ে আমরা অনেক ক্লাস 10-এ ক্লাস 11-এ কিন্তু আমরা পড়েছি। আবার একটু এখান থেকে যেহেতু এমসিকিউ প্রশ্ন আসবে তাই এখান থেকে পড়তে হবে, তাই না? তো এই যে হিমশৈলটা রয়েছে, এই যে হিমশৈল, যেটা মূলত কি এই যে সমুদ্র দেখতে পাচ্ছি, সেই সমুদ্রের মধ্যে কিন্তু হিমশৈলটা যে রয়েছে সেটা মূলত রয়েছে ভাসমান অবস্থায়। কোথায়? মহাসাগরে ভাসমান অবস্থায় রয়েছে। এবার এই যে হিমশৈলটা রয়েছে, এই হিমশৈলের কিন্তু 9/8 অংশ, মানে হচ্ছে 9-এর মাত্র 1 অংশ কিন্তু কি করছে? মানে মহাসাগরের ওপরে রয়েছে। মহাসাগরের ওপর কিছুটা অংশ ভাসমান অবস্থায় রয়েছে, কিন্তু সব থেকে বেশি ভাসমান অবস্থায় রয়েছে কিন্তু তলদেশে। মানে ভেতরেরটা হচ্ছে বেশি এবং বাইরেরটা কম। মানে হিমবাহটা মেইনলি হচ্ছে সব থেকে বড় অংশটা কিন্তু ভেতরে থাকে এবং কিছু অংশটা হচ্ছে মেইনলি এক অংশ কিন্তু উপরের দিকে ভাসমান অবস্থায় থাকে। এবার এই যে হিমশৈলটা তৈরি হচ্ছে, হিমশৈল হচ্ছে একটা বরফের টুকরো। তো মেইনলি এই হিমশৈলটা যখন উষ্ণ বায়ুর সংস্পর্শে আসছে, উষ্ণ বায়ু আমরা এর আগেই পড়েছি। তো দেখ, উষ্ণ বায়ু মানে কি?
উষ্ণ মানে হচ্ছে মানে গরম, সেই বায়ুর যখন সংস্পর্শে আসছে ফলে কি হচ্ছে সেটা গলে যাচ্ছে। কেন দেখ, আমি যদি এক্সাম্পল একটা দিই, যে তোরা একটা আইসক্রিম নিয়েছিস, তার পাশাপাশি একটা গরম চা নিয়েছিস, সেই চায়ের সাথে যদি আইসক্রিমটা যদি একসাথে রাখিস তাহলে দেখবি কিছুক্ষণ পর সেই আইসক্রিমটা গলে যাচ্ছে। কেন? কারণ সেটা মূলত গরম বায়ুর সংস্পর্শে এসে, গরম চায়ের সংস্পর্শে এসে, তো গরম ঠান্ডাটাকে যদি গরমের মধ্যে রাখা যায় তাহলে তো সেটা গলে যাবে। তো সেই জন্য তো হিমশৈলটা যেহেতু ঠান্ডা, যেহেতু সেটা বরফ, তাই যখন সে উষ্ণ বায়ুর সংস্পর্শে আসছে, এটা একটা বায়ু, এই উষ্ণ বায়ুর সংস্পর্শে যখন হিমশৈলটা আসছে তখন সেটা কি হচ্ছে, গলে যাচ্ছে। গলে গিয়ে কোথায়, সমুদ্র তলদেশে কিন্তু সেটা জমা হচ্ছে। কি, হিমশৈলটা যখন গলে যাচ্ছে, বরফটা যখন গলে যাচ্ছে, তার মধ্যে থাকা যে বালি পুলি নুড়ি কাদাগুলো যে ছিল সেগুলো কি করছে, সমুদ্র তলদেশে জমা হচ্ছে। ঠিক আছে, সমুদ্র তলদেশে তা জমা হচ্ছে, এবং যেটা মূলত মাছের খাদ্যাভ্যাস রূপে কিন্তু ব্যবহৃত হচ্ছে। মাছের খাদ্যাভ্যাস, মাছগুলো এখানে আসছে এবং সেখানে খাবারের খোঁজে আসছে এবং সেখানে থাকছে, তো মাছের খাদ্যাভ্যাস রূপে কিন্তু থাকছে। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে, মগ্ন চড়া বলা হচ্ছে। তাহলে হিমশৈল যখন গলে গিয়ে সমুদ্র তলদেশে জমা হচ্ছে সেটাকে বলা হচ্ছে মগ্ন চড়া। এখান থেকে মেইন যেটা গুরুত্বপূর্ণ দুটো কোশ্চেন্স আমি বলছি। যে প্রথমটা হচ্ছে যে বৃহত্তম মগ্নচড়াটার নাম কি। বৃহত্তম মগ্নচড়া মানে অনেক বড় অঞ্চল জুড়ে একটা হিমশৈল, হিমশৈলের যে পদার্থগুলো রয়েছে সেটা নিচের দিকে সমুদ্র তলদেশে কিন্তু সঞ্চিত হয়েছে। তো সেই যে বৃহত্তম মগ্নচড়াটির নাম কি, সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তাহলে গ্র্যান্ড ব্যাংক হচ্ছে ভারতের বৃহত্তম মগ্নচড়া। তাহলে ভারতের তথা বিশ্বের বৃহত্তম মগ্নচড়াটির নাম কি, সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তারপরে যদি আমরা দেখি যে ব্যাংক শব্দের অর্থ, এই ব্যাংক শব্দের অর্থ কি, ব্যাংক শব্দের অর্থ কিন্তু কি না পাহাড়। ব্যাংক শব্দের অর্থ কি, পাহাড়। ঠিক আছে, তাহলে এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি তোমাদেরকে বলে দিলাম, যে বৃহত্তম মগ্নচড়াটির নাম কি, গ্র্যান্ড ব্যাংক। তারপর হিমশৈলের আকৃতিটা যে দেখবি, এখান থেকে একটা ভুলে গেছি আমি, হিমশৈলের আকৃতি কিন্তু এবড়ো খেবড়ো আকৃতিটা কোশ্চেন অ্যান্সারে লিখে নিবি। ঠিক আছে, যে হিমশৈলের আকৃতি এবড়ো খেবড়ো আকৃতির। হিমশৈল কিন্তু সবচেয়ে বড় অংশটা নিচের দিকে থাকে, ওপরের অংশটা হালকা, কিন্তু এক অংশ ওপরের দিকে ভেসে থাকে, জলের ওপর ভেসে থাকে। এবার মগ্নচড়াটির নাম কি সেটা আমরা দেখলি, এবড়ো খেবড়ো আকৃতির। এরপরে ব্যাংক শব্দের অর্থ কি, পাহাড়। এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো রয়েছে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো কোশ্চেন্স বা কোনো কনসেপ্ট যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এর পর্যন্তই। পরের ভিডিওতে আমি কিন্তু যে কাস্ট ভূমিরূপ যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে খুব দ্রুত নিয়ে ভিডিও করব, আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখবে, খুব সুন্দর করে কাস্ট ভূমিরূপ যে ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা সুন্দর করে কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, বাই বাই।